প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিবারের নিয়ে আজকেও আমরা আমাদের ক্লাসে সন্ধ্যায় যুক্ত হয়েছি। যারা যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের বন্ধু বান্ধব যারা এখনো ক্লাসে জয়েন করেনি, আপনারা তাদেরকে মেনশন করতে পারেন যেন তারা দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে ক্লাসে জয়েন করে। আর প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা ইনহেরিটেন্সের প্রথম এবং দ্বিতীয় ক্লাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে প্রথম ক্লাসের মধ্যে কোরআনিক শেয়ার কারা, ডক্টর অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা প্রাইমারি যে সমস্ত ম্যাথগুলো আছে, একটা মানুষ মারা যাওয়ার পর তার কোন কোন উত্তরাধিকার থাকতে পারে এবং প্রাইমারি কেসের ক্ষেত্রে যেগুলো জটিল না বা যেগুলো একটু কঠিন লেভেলের না, ওই প্রাইমারি লেভেলের ব্যাপারগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। এবং আমি প্রায় মোর দেন 5 অথবা 6 আমরা ম্যাথ করেছি এবং ম্যাথগুলোর সিস্টেমটা বা প্রসেসটা আমি আপনাদেরকে বলেছি। তো যারা যারা ক্লাসগুলো করেছেন আশা করি তারা মোটামুটি বুঝতে পেরেছেন। আর যদি এরপরও কারো কোনো বুঝতে প্রবলেমস হয় তাহলে আপনারা আমাকে জানাতে পারেন। রাকিব হাসান বলেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথে আজকের ক্লাসের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো সেগুলোর একটা আউটলাইন আমি বলে দিচ্ছি। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা কয়েকটা ডক্ট্রিন নিয়ে আলোচনা করব। এর মধ্যে আছে ডক্ট্রিন অফ আউল, এরপরে হচ্ছে ডক্ট্রিন অফ রথ, স্পেস সাকসেশন, নবজাতক বা যে হচ্ছে তার মায়ের পেটে এসেছে, পৃথিবীতে এখনো ভূমিষ্ঠ হয়নি, নবজাতক বললাম না, যে কোনো পৃথিবীতে আসেনি কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার সময় সে হচ্ছে তার মায়ের গর্ভে এসেছিল। এই সমস্ত বাচ্চাদের ইনহেরিটেন্সের কি কি মাসালা আছে, ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন, অর্থাৎ বর্তমানে যে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স সেকশন 4 মোতাবেক মৃত ব্যক্তির সন্তান সন্ততি যদি তার মৃত্যুর আগে মারা যায় তাহলে তাদের নাতিপুতি বা তাদের পরবর্তী জেনারেশন যে ইনহেরিটেন্স পায় সেটা কিভাবে পায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো বুঝতেই পারছেন আজকের ক্লাসটা মোটামুটি গুরুত্বপূর্ণ। একটা কথা বারবার প্রতিটি ক্লাসে আমি বলে এসেছি, সেটা হচ্ছে মুসলিম ল জিনিসটা হচ্ছে অন্যরকম। কারণ আমাদের অন ডেইলি বেসিস কোড প্র্যাকটিস অথবা এজ এ জাজ আমরা যখন কোডে ডিসাইড করবো তখন আমাদের ফ্যামিলি ম্যাটার্স যে বিষয়গুলো আসবে তার বড় একটা অংশ হচ্ছে মুসলিম ল কভার করে। আর মুসলিম ল এর মধ্যে হচ্ছে আপনার ইনহেরিটেন্সের যে ব্যাপার, এটাও কিন্তু আরো বড় একটা জটিল ব্যাপার। কারণ ইনহেরিটেন্সের মধ্যে প্রপার্টি গুলা ভাগ করা, আর যদি সুষ্ঠুভাবে ভাগ করা না হয় তাহলে সেই প্রপার্টি নিয়ে তার উত্তরাধিকার যারা আছে তাদের মাঝে বিভিন্ন রকমের প্রবলেমস, এই বিষয়গুলো যেহেতু আমাদের ডে টু ডে ডিল করতে হবে সেজন্য আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডক্ট্রিন অফ আউল নিয়ে হচ্ছে আমাদের প্রথমে আলোচনা করব। ডক্ট্রিন অফ আউল কি? আউলের অর্থ হচ্ছে ইনক্রিজ। আউলের বেসিক অর্থ হচ্ছে, আউলের জেনারেল অর্থ হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজ অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো এটার জেনুইন অর্থ হচ্ছে, জেনুইনলি আমরা যখন চিন্তা করব বা আমরা যখন প্র্যাকটিস করব তখন দেখবো যে আউলের অর্থ ইনক্রিজ, সেটা এক দিক থেকে, আর অন্য দিক থেকে সেটার অর্থ হচ্ছে ডিক্রিজ, মানে কমিয়ে দেওয়া। তো এখানে বলতেছে when sum total, আমি এটা মুখে বলে দিচ্ছি, when sum total of fraction of কি বলে a case exceeds the limit and then the doctrine of aul is applied। এটার বাংলা হচ্ছে, যখন মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের অংশগুলা সমস্ত সম্পত্তির চেয়েও বেশি হয়ে যায় তখন ওই শেয়ারদেরকে প্রপোর্শনেটলি কমিয়ে দিতে হয় এবং সেটাকে বলা হয় ডক্ট্রিন অফ, এবং এই যে কমানোর যে প্রসেস সেটাকে বলা হয় ডক্ট্রিন অফ আউল। উদাহরণস্বরূপ আমি একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, যখন নাকি 6/3 আসলো, এরপর হচ্ছে 6/1 আসলো, আরেকজন হচ্ছে আপনার 6/3 আসলো। তো এখানে টোটাল প্রপার্টি হচ্ছে কত? 6, অর্থাৎ মৃত ব্যক্তির যে সম্পত্তিটা রেখে গেছে আমরা সেটাকে 6টা ভাগ করলাম। তো 6 এর মধ্যে হচ্ছে 6/3 প্লাস 1 প্লাস 3 ইকুয়াল টু কত হয়ে গেছে? 6/7 হয়ে গেছে। তার মানে এখানে কয়টা? 6/1 অতিরিক্ত। তো এই যে অতিরিক্ত দেওয়াটা তো সম্ভব না, কারণ আপনার টোটাল প্রপার্টি আছে হচ্ছে 6 ভাগ, তো আপনি দিতে পারবেন 6 ভাগ, আরেক ভাগ সেটা কোত্থেকে দিবেন? এই যে অতিরিক্ত 1 ভাগটা, এটাকে বলা হয় ইনক্রিজ, মানে এটা বৃদ্ধি পেয়ে গেছে। এখানে 3-1-3 আপনি যখন ফ্র্যাকশনটা করলেন, শেয়ারদেরকে যখন প্রপার্টি দিতে গেলেন তখন তাদের অংশগুলো বেড়ে গেছে। এই বেড়ে যাওয়া অংশকে প্রপোর্শনেটলি, মানে যার যতটুকু অংশ ততটুকুতে কমিয়ে তাদের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়ার নামই হচ্ছে ডক্ট্রিন অফ আউল। এই যে আমি এটাকে আপনাদেরকে একটা শর্টকাট মেথডের মধ্যে দেখাই।
তো এখন আমরা দেখলাম যে টোটাল শেয়ার হচ্ছে কত 7, আমার কাছে আছে কত 6। তখন আমি কি করব, আমার 6 ভাগটাকে আমি কি করে ফেলবো 7 ভাগ করে ফেলবো। দেখেন আমি যদি এই 6 ভাগের 3 এর জায়গায় যদি আমরা এটাকে কি করে দিই 7 ভাগের 3 করে দিই, আর এটাকে যদি 7 ভাগের 1 করি, আর এটাকে যদি 7 ভাগের 3 করি, তাহলে কি হয়ে যাচ্ছে ইকুয়াল টু 7/7। তো এখানে একরকম 7 এটা কিন্তু বেড়ে গেছে, মানে আমাদের দেখতে মনে হচ্ছে বেড়ে গেছে, কিন্তু এটা আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন তখন দেখবেন সম্পত্তিকে যখন 6 ভাগ করা হবে তখন প্রতিটি ভাগের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ পাবে। পরবর্তীতে সেই 6 ভাগকে যখন আপনি আরো বৃদ্ধি করে 7 মধ্যে নিয়ে যাবেন, তখন ওদের 6 ভাগ থাকলে যেতটুকু পরিমাণে ওরা পেত, কিন্তু 7 ভাগ করতে গেলে সেই পরিমাণটা একটু কমে যাবে। তো সেই হিসেবে আউল ইনক্রিজ হচ্ছে। যেমন আমরা 6 ভাগ প্রপার্টিকে 7 ভাগ করে ফেলতেছি, এটাকে বলা হয় ইনক্রিজ। এই যে 6 থেকে আমরা কততে নিয়ে গেছি 7 ভাগে নিয়ে গেছি, কি জন্য শেয়ার গুলো মেলানোর জন্য। তো কিন্তু বাস্তবে এই 6 থেকে 7 এর মধ্যে নিয়ে যাওয়ার কারণে ইন্ডিভিজুয়াল যে প্রপার্টি পেত, আগে যেমন 6 ভাগ করলে 1 ভাগের মধ্যে কত 20 পেত। আমি যদি প্রপার্টিকে 6 ভাগ করতাম তাহলে 1 ভাগের মধ্যে 20 পড়তো। এখন যখন প্রপার্টিটাকে আমি 7 ভাগে নিয়ে দিলাম তখন সেটা হয়ে যাবে কত 18। তো 20 বড় নাকি 18 বড়? নিশ্চয়ই 20 বড়, 18 ছোট। এই যে 7 ভাগে নিয়ে যাওয়ার সময় 18টা ছোট হচ্ছে, কিন্তু এখানে এটাকে ইনক্রিজ হিসেবে এই ডক্ট্রিনটাকে ইনক্রিজই বলা হচ্ছে। কি কারণে? প্রাইমারিলি আমরা 6 থেকে 7 বৃদ্ধি করতেছি, এই যে এই জন্য এটাকে নাম, এই ডক্ট্রিনের নাম দেওয়া হয়েছে ডক্ট্রিন অফ আউল। অন্যথায় এটাকে আপনার কি দেওয়া দরকার ছিল? ডক্ট্রিন অফ ডিক্রিজ দেওয়ার দরকার ছিল, কিন্তু ডক্ট্রিন অফ ডিক্রিজ না বলে ডক্ট্রিন অফ আউল এজন্য বলা হচ্ছে প্রাইমারিলি কমন ডিনোমিনেটর যেটা আছে ফ্র্যাকশন, যে ভাগটা করা হবে সম্পত্তির ভাগ, সেই সম্পত্তির ভাগ আগে যতটুকু করা হতো তার চেয়ে এখন আরো বৃদ্ধি করতে হচ্ছে। কি কারণে? যারা শেয়ারার হয়েছে তাদের শেয়ারের পরিমাণটা বাড়ার কারণে ইনডিরেক্টলি তারা মানে পার হেড কম, তাদের পরিমাণ কমে যাচ্ছে কিন্তু তাদের ভাগটা বেড়ে যাচ্ছে। এই যে ভাগটাকে বৃদ্ধি করা, এই বৃদ্ধি করার নামই হচ্ছে ইনক্রিজ। এবং এটাকে যে এই ডক্ট্রিন অ্যাপ্লাই করার মাধ্যমে যেটা করা, এই যে এই বৃদ্ধিটাকে করা হয় এটাকে বলা হয় ডক্ট্রিন অফ আউল। ভাইয়া সম্পত্তি কি সবসময় 7 ভাগ করবে? না, সম্পত্তিটাকে সবসময় 7 ভাগ করবে এমন না। এটা আপনি যেমন আপনি সম্পত্তিটাকে কি করতে পারেন, ধরেন একজন আমরা ধরেন নাকি আমি আপনাকে একটা উদাহরণ দেখাই, হচ্ছে আপনার আচ্ছা সব সময় 6 ভাগ করতে হবে নাকি আরো বিভিন্ন সময় ভাগ মানে আরো বড়ও করতে হতে পারে? আমরা সেটা আজকের ম্যাথের মধ্যে কিন্তু আরো কয়েকটা প্রবলেম সলভ করবো, তখন আপনি দেখবেন। কিন্তু এক কথা মনে রাখেন, প্রপার্টি সব সময় 6 ভাগ করতে হবে না। তবে এই 6টাকে কেন ধরা হয়? কারণ কোরআনিক শেয়ারার যারা আছেন সেখানে এই যে 1/6টাই হাইয়েস্ট, এবং কমন ডিনোমিনেটর অর্থাৎ উপরের ফ্র্যাকশন গুলো মেলানোর জন্য 6 দিয়ে সহজে মেলা যায়। ধরুন কোন একটা কেসের মধ্যে ওয়াইফ আসছে, এরপর হচ্ছে ডটার আসছে। এখন ওয়াইফ কত পাবে? ওয়াইফ পাবে 1/8। ডটার কত পাবে? আপনার ডটার পাবে হচ্ছে 1/2। এখন দেখেন ডটারকে যখন আপনি প্রপার্টিটাকে কি করতে যাবেন, আপনি যখন প্রপার্টিটাকে ভাগ করতে যাবেন তখন আপনি কয় ভাগ করবেন? আমার এখানে ঢুকলে এরকম কাশিটা বেরিয়ে যায়। 8 ভাগ করবেন। 8 ভাগ থেকে স্ত্রীকে 8 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন, বাকি 8 ভাগের 7 ভাগ কাকে দিয়ে দিবেন? এই যে ডটারকে দিয়ে দিবেন। এখানে তো আমরা 6 ভাগ করতেছি না, এখানে আমরা কয় ভাগ করতেছি? এখানে আমরা 8 ভাগ করতেছি। আচ্ছা, ডক্ট্রিন অফ আউলটা আপনারা একটু বুঝতেন কিনা আমাকে জানান তো ভাই। সম্পত্তি ডক্ট্রিন অফ আউলটা কি আপনাদের কাছে ক্লিয়ার কিনা? আমি আবার একটু বলে দিচ্ছি ডক্ট্রিন অফ আউলের। এই যে আউল হচ্ছে কি জিনিস? প্রথমত সাম টোটাল ফ্র্যাকশন এক্সিডস সাম এটার অর্থ হচ্ছে টোটাল যতগুলো শেয়ারার, মানে আপনি যখন শেয়ারারদের মাঝে প্রপার্টিটা ভাগ করে দিবেন পার হেড, তখন তাদের যে সম্মিলিত অংশ সেটা টোটাল প্রপার্টির ভাগকে অতিক্রম করে। উদাহরণস্বরূপ 6 ভাগের কয় হয়ে গেল? 7 হয়ে গেল, 1। তারপর দ্বিতীয় নম্বরের মধ্যে বলা হচ্ছে আউল অর্থ হচ্ছে ইনক্রিজ। আউলের শাব্দিক অর্থ হচ্ছে ইনক্রিজ। কারণ এই যে আমি যখন এই 7টাকে যখন প্রত্যেককে ভাগ করে দিতে যাবো তখন আমি সেটাকে এরকম করে ফেলবো 7/7।
মানে যেমন এরকম 7/3, 7/3, আরেকটা হচ্ছে 7/1। আমরা এভাবেই করব। এই যে এটা 6 ভাগ ছিল, 6 ভাগ থেকে আমরা 7 ভাগে নিয়ে গেলাম, এই জন্য এটাকে বলা হয় ইনক্রিজ। এই যে এটা হচ্ছে ডক্ট্রিন অফ আউল, এবং এই ডক্ট্রিন অফ আউল কিভাবে আসছে এটা নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা আছে। আপনারা বইয়ের মধ্যে আপনাদের যে বইটা সংগ্রহ আছে, আপনারা সেই বইটা যখন খুলে দেখবেন তখন এখানে ডক্ট্রিন অফ আউলের জাস্টিফিকেশন, এটা কি আদৌ করাটা সম্ভব আছে কিনা বা করার সুযোগ আছে কিনা, এই বিষয়ে আপনারা কি পাবেন, বিস্তারিত পাবেন। এখন আমরা সরাসরি একটা ম্যাথ সলভ করব, যেখানে আউলের একটা কেস আসছে, এবং এই আউলের ম্যাথটা আমরা কিভাবে করব সেটা নিয়ে আপনাদেরকে এখন মানে প্র্যাকটিক্যালি আমরা একটা ম্যাথের মাধ্যমে সেটা প্রবলেমটা সলভ করব। যেমন আপনাদেরকে এখন একটা ম্যাথ আমরা সলভ করে দেখাই, সেটা হচ্ছে আপনারা খাতার মধ্যে লিখেন হাজব্যান্ড, এইচ দিয়ে অর্থ হচ্ছে হাজব্যান্ড, এরপর হচ্ছে এফএস, এফএস মানে হচ্ছে মানে ফুল সিস্টার, আরেকটা হচ্ছে মাদার। হাজব্যান্ড, ফুল সিস্টার, মাদার। তো হাজব্যান্ড কত পাবে? প্রথমে আমরা এভাবে নির্ণয় করবো, হাজব্যান্ড পাবে হাফ, কারণ এখানে মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি নাই, এবং সন্তান সন্ততি না থাকলে তখন কতটুকু পাবে? হাফ পাবে। এরপরে হচ্ছে উনি এফএস, এফএস পাবে কতটুকু? এই যে হাফ, কারণ আপন বোন যখন একজন হয় তখন সে অর্ধেক প্রপার্টি পায়। এরপর আসা হচ্ছে মাদার, মাদার কতটুকু পাবে? মাদার পাবে হচ্ছে 1/6, এই মাদার পাবে 1/6। তো এখন এটাকে ম্যাথটাকে করার জন্য আমাদের দুইটা মেথড, একটা হচ্ছে শর্টকাট। আচ্ছা আমি এটা আরেকটু এভাবে করি। তো এটা হচ্ছে আপনাদের মোটামুটি প্রপার্টি কে কতটুকু পাবে সেটা নির্ণয় করলাম। এখন আমরা সরাসরি ফ্র্যাকশন মানে কমন কিভাবে করি দেখেন, এই যে টোটাল প্রপার্টি 1, কমন ডিনোমিনেটর কমন ডিনোমিনেটর হচ্ছে 6। কমন ডিনোমিনেটর অর্থ হচ্ছে যে সংখ্যা, এখানে কমন মানে হচ্ছে যেটাকে দিয়ে এখানে আপনি সবগুলারে কি করতে পারবেন, সহজে ভাগটা করতে পারবেন। তাহলে এটাকে আমরা কমন ডিনোমিনেটর হিসাবে হিসাব করলাম। এখন আমরা দেখি এই যে হাজব্যান্ডের 1/2 অর্থ হচ্ছে এই 6 এর মধ্যে কতটুকু? 6/3। অর্থাৎ টোটাল প্রপার্টিটাকে যদি আমরা 6 ভাগ করি, সেখানে হাজব্যান্ড পাবে অর্ধেক, অর্ধেক মানে 6 ভাগের কত ভাগ? 3 ভাগ। হাজব্যান্ডের পরে আসছে হচ্ছে এফএস বা ফুল সিস্টার, ফুল সিস্টারের পরিমাণ কতটুকু? 1/2, 1/2 এর অর্থ হচ্ছে 6/3। এরপর হচ্ছে মাদার, এম দিয়ে মাদার 1/6 ইকুয়াল টু 1/6, কারণ 1/6 এর মধ্যে 1/6 হচ্ছে সেম। তাহলে এখন আমরা যোগ করি এস প্লাস এফএস প্লাস মাদার ইকুয়াল টু 6, 3, 3, 3 প্লাস 3 প্লাস 1 ইকুয়াল টু 6/7। 6/7 এগুলো কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এই যে 6/7। তো এখন আমরা এটাকে 6/7, তার মানে আমরা বুঝতেছি এখানে আমরা ভাগ করেছি কতটুকু? 6 ভাগ। কিন্তু এই যে এরা কতটুকু পাবে? এরা পাবে 7 ভাগ। তো আমার কাছে যদি সম্পত্তি 6 ভাগ করা থাকে, তাহলে সেখান থেকে আমি 7 ভাগ দিতে পারবো না। আমি কতটুকু দিতে পারবো? আমি 6 ভাগ দিতে পারবো। তো 6 ভাগ তো আর আমি কমাইতে পারবো না, মানে যারা যতটুকু পাবে তাকে ততটুকু দিতে হবে। এখন আমি কি করব, আমরা যে প্রপার্টিটাকে 6 ভাগ করেছিলাম, আমরা সেটাকে শেয়ার হিসেবগুলো মেলানোর জন্য 7 ভাগে নিয়ে যাব। আমরা কি করব, ইনক্রিজ করব, আউল করব। এখন আসেন, এই যে ইনক্রিজ করার এদেরকে এখন প্রপার্টিটা দেওয়ার জন্য যদি আপনাদের এগুলো লেখা হয়ে থাকে, তাহলে আমি এরপরে সাবটাইটেল হচ্ছে সেটা হচ্ছে
এই যে এটাকে করার জন্য দুইটা মেথড, একটা হচ্ছে শর্টকাট মেথড, আরটা হচ্ছে ইলাবোরেট মেথড। দুইটা মেথড, একটা হচ্ছে শর্টকাট মেথড আর একটা হচ্ছে ইলাবোরেট মেথড। আমরা এটা প্রথমে করব শর্টকাট মেথডে, দ্বিতীয় নম্বরের মধ্যে দেখাবো ইলাবোরেট মেথডে। ও সরি সরি, এখানে মাদার তো না, মাদার 1/3 পাবে। তার মানে আমি এদিকে লিখেছি 6/3, 6/3 আর উনি হবে 6/2, 6/2 টোটাল 6। হ্যাঁ, এখন আমরা হচ্ছে শর্টকাট মেথডটা আপনাদেরকে করে দেখি। শর্টকাট মেথডে কি করব? শর্টকাট মেথড হচ্ছে একদম সহজ। কিভাবে আমরা শর্টকাট মেথডটা এভাবে করব? এক নম্বরের মধ্যে শর্টকাট দিচ্ছি। এই যে শর্টকাট মেথডে আমরা কিভাবে আউলের কেসগুলো করব? শর্টকাট প্রথমে আমরা এগুলো লিখবো, এই যে হাজব্যান্ড রেশিও এফএস, এরপর হচ্ছে এম। এখানে হাজব্যান্ড দ্বারা এস দ্বারা হাজব্যান্ড উদ্দেশ্য, এফএস মানে হচ্ছে ফুল সিস্টার, এম মানে হচ্ছে মাদার। এটা হচ্ছে আমরা রেশিও করলাম। এখন রেশিও করলে আমরা এগুলোকেও রেশিও করব। 6/3 রেশিও, 6/3 রেশিও, 6/2। এই যে এগুলো হচ্ছে আপনার প্রপার্টি রেশিও। এটা হচ্ছে শর্টকাট মেথডের প্রসেস। শর্টকাট মেথডের আমরা প্রসেস এখন ম্যাথটা মিলাচ্ছি। একটা হচ্ছে প্রথমে আমরা হাজব্যান্ড রেশিও এফএস বা ফুল সিস্টার রেশিও এম বা মাদার রেশিও। এখন আমরা এখানে তাদের জন্য যে কতটুকু 6/3, তারপর হচ্ছে হাফ বা 6/3, এটাও এরপর হচ্ছে 3/1 অর্থাৎ 6/2 আমরা সেটা করলাম। এরপরে আমরা এভাবে করব, এই যে 3:3:2 টোটাল কত হয়? 3 6, 6 8। এখন আমরা এখান থেকে সরাসরি কি করে ফেলবো? এই যে 8/3, 6/3, সরি 8/3, এরপর হচ্ছে 8/2। এখন দেখেন আপনি 3 আর 3 যোগ করলে 6, 6 আর 2 যোগ করলে 8 ইকুয়াল টু 8/8। যখন কোন একটা কেসের মধ্যে ফ্র্যাকশনটা সম্পদের চেয়েও বেশি হয়ে যাবে, তখন এই অতিরিক্ত প্রপার্টিটুকু বিতরণ করার জন্য যে শর্টকাট মেথড, সেটা হচ্ছে আপনার এটা। কিভাবে? আমরা প্রথমে টোটাল প্রপার্টি 1 ধরবো, এরপর হচ্ছে কমন ডিনোমিনেটর, অর্থাৎ এখানে যার যে অংশ সেটা একটা নির্দিষ্ট পরিমাণ যেটা আমরা ভাগ করব, সেই ভাগের সাথে মিলাবো। এই যে যেমন নাকি মিলাইছি, এখানে হাজবেন্ড পেতে হচ্ছে হাফ মানে হচ্ছে 6/3, আমরা কমন ডিনোমিনেটর 6 ধরলাম। এরপর হচ্ছে ফুল সিস্টেম পাবে হাফ, সেটা হচ্ছে 6/3। মাদার হচ্ছে 3/1, যেটাকে আমরা কমন ডিনোমিনেটর 6 এর সাথে মিলালে হবে 6/2, অর্থাৎ 3/1 জায়গায় 6/2 সেই কথা। তো এখন সব আমরা যদি যোগ করি তাহলে 6/8 আসে। আমাদের কাছে প্রপার্টি আছে 6 ভাগ, কিন্তু আমাদের কাছে হাতে আছে 6/8, অর্থাৎ আরো 2টা বেশি আছে। এখন এই যে 6/2 এক্সট্রা, 6/2 যে এক্সট্রা, সেটা আমরা বিতরণ করার জন্য কিভাবে প্রসেসটা ফলো করব? এই যে শর্টকাট মেথড আমরা প্রথমে এই যেগুলো আছে সেগুলো রেশিওটা বসাবো। হাজব্যান্ড রেশিও, ফুল সিস্টার রেশিও, মাদার, এরপর হচ্ছে তাদের যে অংশ সেটা রেশিওটা বসাবো। 6/3, 6/3, 6/2 টোটাল কতটুকু? এরপর হচ্ছে 3:3, এরপর হচ্ছে 3, টোটাল কত হয়েছে? 3 + 3 হচ্ছে 6, 6 আর 2 হচ্ছে 8। এরপরে তার মানে আমরা বুঝলাম যে আমাদের কমন ডিনোমিনেটর যেটা 6 ছিল, সেটাকে আমাদের কত করতে হবে? 8 এ রূপান্তর করতে হবে। এখন আমরা 8 এ রূপান্তর করলাম। 6/3 কে 8/3 মানে দিলাম, 6/3 এটাকে 8/3 মানে দিলাম, 6/2 এটাকে 8/2 মানে দিলাম। নিচে আমাদের কমন ডিনোমিনেটর 8 বসালাম, 3 আর 3 6, 6 আর 2 8। এটা হচ্ছে আপনার শর্টকাট মেথড। এই শর্টকাট মেথডটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা বা এখানে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানান। এরপর হচ্ছে আমরা ইলাবোরেট মেথডে চলে যাব।
এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, বা এটার এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানান। যদি কেউ না বুঝেন বা আবার বলতে হয় তাহলে আবার বললাম, সমস্যা নাই। এখন আউলের যেটা ইলাবোরেট মেথড, বিস্তারিত, এখন আমরা সেটাতে চলে যাব। যাওয়ার আগে এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু জানান কাইন্ডলি। বুঝছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমরা যেটা ইলাবোরেট মেথডে করব, এটার নাম হচ্ছে আপনার ইলাবোরেট মেথড। আমি এখানে লিখে দিচ্ছি ইলাবোরেট মেথড। এটার জন্য হচ্ছে 3টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, 3 স্টেপ। এবং এই 3 স্টেপ গুলো যদি আপনার মনে থাকে, তাহলে আপনি যখন আউলের ম্যাথটা করবেন, হ্রদের ম্যাথ করবেন, তখন আপনার কাছে খুব সহজেই আপনি এগুলো করতে পারবেন। যদি এই 3 স্টেপ গুলো যদি আপনার মনে না থাকে, তাহলে হচ্ছে একটু কঠিন হয়ে যাবে আর কি। এই 3 স্টেপের মধ্যে প্রথম যেটা স্টেপ, সেটা হচ্ছে আমরা যেটা অলরেডি করেছি, মানে আমরা যে রেশিওটা নির্ণয় করেছি, সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ। 3 স্টেপের মধ্যে স্টেপ নাম্বার 1 হচ্ছে এই যে আমরা কি করব, প্রথমে রেশিওটা নির্ণয় করব। এই যে রেশিও, এভাবে লিখবো, রেশিও অফ দি শিয়ার্স। শিয়ার্স, এটা এই কথাটা আমরা লিখবো। প্রথমে আমরা এটা লিখবো, লিখার পর এভাবে দিব, হাজব্যান্ড রেশিও, ফুল সিস রেশিও, মাদার। এবং এই তাদের যে অংশটা, সেটা আমরা বসাই দিব 6/3, 6/3 রেশিও 6/2 ইকুয়াল টু, হ্যাঁ ইকুয়াল টু কত হয়, এই যে 3/2 ইকুয়াল টু 8। প্রথমে আমরা কি নির্ণয় করব, প্রথমে আমরা এই যে এখানে রেশিও এর আগের বার যেভাবে করেছিলাম, সেই রেশিওটা আমরা নির্ণয় করব। এবং রেশিওটা নির্ণয় করার পর আমরা এরপরে আর কি, এখানে জায়গা নেই, এই পাশে আমি লিখে দিচ্ছি, এই যে 8/3, 8/3, এরপর হচ্ছে কত আপনার 8/2। আমরা এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ইলাবোরেট মেথডের ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। এটাকে আবার শর্টকাট মেথডও আমরা বলতে পারি, মানে শর্টকাট মেথড হচ্ছে এতটুকু। ইলাবোরেট মেথডের ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, অর্থাৎ এই রেশিও নির্ণয়ের মাধ্যমে আমাদেরকে প্রথমে এটা খাতার মধ্যে দেখাতে হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টেপ নাম্বার 2। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের কাছে যে অতিরিক্ত 6/2 আছে, এই যে এখানে যে অতিরিক্ত 6 মানে 6/2 বা 2/6 বলে, নাকি 6/2 বলে, যেভাবে 6/2 বাংলা বলি, 6/2 যে অতিরিক্ত দুইটা আমাদের কাছে এসেছে, সেটা প্রপোর্শনালি কি করতে হবে, কমাই দিতে হবে। কাদের থেকে, এই যে এখানে এখানে এর থেকেও কমাইতে হবে, এর থেকেও কমাইতে হবে, এর থেকেও কমাইতে হবে। কি বললাম, এখানে যে 6/2 আরো অতিরিক্ত অংশ, যেটা আমরা ফুল শেয়ার করার সময়, এই যে আমাদের হাতে আছে কত 6, কিন্তু আমাদের কাছে টোটাল অংশ আসছে কত 8, তাহলে অতিরিক্ত এখানে 2 আরো বেশি আসছে না। তো এই 2টা আমাদেরকে কি করতে হবে, এখান থেকে কমাই ফেলতে হবে। এবং এই কমানোর জন্য প্রথমে আমরা লিখবো, এই যে স্টেপ 2 তে লিখবো হচ্ছে, পরিমাণ নির্ণয়। তো আমরা যে প্রত্যেক শেয়ার থেকে 6/2 প্রপোর্শনেটলি রিডিউস করা হবে, মানে করব, সেই পরিমাণটা কতটুকু, সেই পরিমাণটা আমরা নির্ণয় করব 2 স্টেপ নাম্বার 2 তে। প্রথমে বলেছি আমরা রেশিও আকারে অতিরিক্ত কতটুকু আসছে, সেটা আমরা নির্ণয় করেছি। সেকেন্ড স্টেপের মধ্যে 6/2 যেটা অতিরিক্ত আসছে সেটা আমরা কমাবো। এখন কমানোর জন্য এর মধ্যে কতটুকু আসছে, এর মধ্যে কতটুকু, এর মধ্যে কতটুকু অতিরিক্ত, সেটা আমাদেরকে বের করতে হবে। এবং বের করার জন্য প্রথমে আমরা এই কথাটা লিখবো, লিখার পরে এই যে আমরা কি করবো, এখন এই যে হাজবেন্ড, প্রথমে হাজবেন্ড লিখবো, হাজবেন্ড থেকে কমাবো, হাজবেন্ড লিখে
আমরা আপনারা কি বুঝতে পারতেছেন? কারো কি কোনো এখানে বুঝতে সমস্যা হচ্ছে? আমরা প্রথমে হাজবেন্ড লিখবো। হাজবেন্ড লিখা হচ্ছে 8/3 অফ 6/2 ইকুয়াল টু, দেখেন 6 3 দুগুণা 6, অর্থাৎ হাজবেন্ডের যে 8/3 এখানে 6/2 এর জন্য এই পরিমাণটুকু কি আছে আপনার বেশি আছে, মানে বেশি ছিল আর কি। এই যে 6/2, এই যে 8/3, 8/3 এটা কোথায় পেয়েছি? এই যে আমরা এই যে এটাকে আমরা কি বানাই ফেলেছিলাম, 8/3 করে ফেলেছিলাম, এটাকে 8/3 করেছিলাম। এখন দেখেন হাজবেন্ড পাবে কতটুকু? 8/3। 8/3 পাচ্ছে কখন? যখন এই যে 6/2 এর মধ্যে হাজবেন্ডের এতটুকু প্রপার্টি আমরা কমে ফেলবো। কতটুকু? 48/6 যখন আমরা এই টোটাল প্রপার্টি থেকে কমে ফেলবো, তখন হচ্ছে হাজবেন্ড 8/3টা পাবে। অর্থাৎ হাজবেন্ডের শেয়ারের মধ্যে এই 48/6টা বেশি আছে। এরপরে আমরা হাজবেন্ডের পরে ফুল সিস্টারের যাব। ফুল সিস্টার ছিল কতটুকু? 8/3 অফ 6/2 ইকুয়াল টু 48/6। হাজবেন্ডের পরে হচ্ছে মাদারের ছিল হচ্ছে 8/2 অফ 6/2 ইকুয়াল টু 48, 2 দুগুণা 4। এই যে এটা হচ্ছে 48/4 আসছে, 48/6, 48/6। এখন আমরা এগুলো একটু কেটে ছোট করতে পারি। যেমন নাকি আপনার এই যে 6 দিয়ে করলে 1 8, 1 8, আর এখানে হচ্ছে আপনার এখানে 4 দিয়ে কাটা যাবে। 4 একে 4, 4 12 48। অর্থাৎ আমরা কতটুকু পেলাম? আমি এদিকে লিখতেছি 1/8, এরপর হচ্ছে 12/1। এই যে আপনার এখন আমরা হচ্ছে লাইনের মধ্যে চলে আসছি। হাজবেন্ডের যে হাফ অর্ধেক, এখানে হচ্ছে হাজবেন্ডের এই 8.1 আপনার 8/1 কি আছে? বেশি আছে। সেটা আমরা এই যে এখান থেকে মানে 6/3 থেকে আমরা কমাতে হবে। 8/1 ফুল সিস্টারের যে 6/3 সেখান থেকে কমাতে হবে। মাদারের যে 6/1 সেখান থেকে 12/1 কমাতে হবে। কমালে হচ্ছে তখন প্রপার্টিটা সঠিকভাবে মিলে যাবে। এখন আমরা এতক্ষণ যেটা করেছি সেটা হচ্ছে হাজব্যান্ড, ফুল সিস্টার, মাদার তাদের মাঝে কতটুকু পরিমাণ কমালে আমাদের প্রপার্টির অঙ্কটা মিলে যাবে, এই সেই পরিমাণটা আমরা বের করলাম সেকেন্ড স্টেপের মধ্যে। এবং এটা বের করার সময় এই প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে। কি কি ফলো করতে হবে? সেকেন্ড স্টেপের শুরুতে আমরা লিখবো প্রত্যেক শেয়ার থেকে 6/2। এই 6/2টা হচ্ছে এই কেসের মধ্যে অতিরিক্ত। অন্য কোনো ম্যাথের মধ্যে যদি 8/2 আসে আপনি সেটা এখানে লিখবেন, অথবা যদি 12/3 আসে অতিরিক্ত যে পরিমাণটা থাকবে সেটা আপনি এখানে লিখবেন। এরপরে লিখবেন প্রপোর্শনেটলি রিডিউস করা হবে। এখন রিডিউস করার জন্য প্রপোর্শনেটটা কতটুকু, পরিমাণটা কতটুকু সেটা আমরা নির্ণয় করবো এভাবে। প্রথমে হচ্ছে ওদের যতগুলো শেয়ার থাকবে হাজব্যান্ড, ফুল সিস্টার, মাদার, ওদের সবার নামটা লিখলাম। হাজব্যান্ডের আমরা পেয়েছিলাম কতটুকু? 8/3। এখানে হচ্ছে আমরা যখন রেশিওটা নির্ণয় করেছিলাম, রেশিও নির্ণয় করে আমরা পেয়েছিলাম হাজব্যান্ড কতটুকু পাবে? 8/3। এই 8/3 অফ 6/2 অর্থাৎ 8/3 থেকে 6/2 এটার মধ্যে অতিরিক্ত কতটুকু? 8/1। এই যে এতগুলো এখানে হাবিজাবি কথা, এগুলো হচ্ছে হাওয়ার মধ্যে, এগুলো হচ্ছে কল্পনার জগতের কথা। এগুলোর সাথে আপনি যখন বাস্তবতা মিলাতে যাবেন তখন অনেক কঠিন হয়ে যাবে। আপনি এত কিছু মেলানোর দরকার নাই, জাস্ট প্রসেসের ম্যাথটা করে ফেলবেন এবং ম্যাথটা করলে দেখবেন আলটিমেটলি সেটা মিলে যাবে, দেখবেন সেটা মিলবে। এখন আমরা এর পরের স্টেপের মধ্যে সেটা দেখবো। হাজব্যান্ডের 8/3 অফ 6/2 ইকুয়াল টু 6 8 48, 3 দুগুণা 6। আমরা এটাকে আবার কাটাকাটি করলাম। 6 এর মধ্যে একবার, 48 এর মধ্যে 8 বার। এরপরে ফুল সিস্টার হচ্ছে আপনার 8/3 অফ 6/2 ইকুয়াল টু 48/6, কাটাকাটি করে 8/1 আসলো।
এরপরে হচ্ছে মাদারের ছিল হচ্ছে 8/2, 8/2 অফ 6/2 ইকুয়াল টু এই যে এখানে 48/4 আসছে, 2 দুগুণ 4, আমরা এখানে কাটাকাটি করলাম। এই যে এই সেম মেথডটা আমরা যখন রদ করতে যাব সেখানেও হচ্ছে মিলবে। তো আমরা কাটাকাটি করার পর এখন দেখলাম যে হাজবেন্ডের অংশের মধ্যে এতটুকু কমাতে হবে, ফুল সিস্টারের অংশের মধ্যে এতটুকু কমাতে হবে, মাদারের অংশের মধ্যে এতটুকু কমাতে হবে, কারণ তাদের অংশটা এই একটু বেশি হয়ে গেছে, 6/2 বেশি হয়ে গেছে, 6/2 বেশি হয়ে গেছে। এই 6/2টা তাদের নিজ নিজ অংশ থেকে কমাতে হবে। এখন তাদের নিজ নিজ অংশ থেকে কতটুকু কমাতে হবে? 8/1 কমাতে হবে, 8/1 কমাতে হবে, 12/1 কমাতে হবে। এতটুকু হচ্ছে আপনার স্টেপ নাম্বার 2 বা সেকেন্ড স্টেপ। এরপরে আমরা থার্ড স্টেপের মধ্যে চলে যাব, এই অংশটা আমরা কমিয়ে ফেলবো। দেখেন স্টেপ নাম্বার 3 আমরা পেয়েছিলাম কি 8/1, 8/1, একটা হচ্ছে 12/1, এগুলো হচ্ছে অতিরিক্ত, এগুলো আমরা কমাবো। প্রথমে আসি, এখন আমরা লিখবো নিজ নিজ অংশ থেকে কমিয়ে দাও। প্রথমে লিখবো হাজবেন্ডের মধ্যে কত ছিল? এই যে 6/3, 6/3 মাইনাস কতটুকু আপনার 8/1/8। এরপরে যেমন এটা হচ্ছে এখন লসাগু গসাগু, 6টা 48, মানে লসাগু গসাগু যেভাবে করা হয় আর কি। এটা 48 এর মধ্যে 6 কাবার যাবে, 8 3টা 24 মাইনাস 6, 6 কে 6 ইকুয়াল টু 48, 24 থেকে 6 চলে গেলে 8 থেকে হচ্ছে 18। এখন কাটাকাটি করি 6 দিয়ে, 318, 6 8 48। এরপরে আসেন হাজবেন্ডের পর হচ্ছে ফুল সিস্টারের অংশ কতটুকু? এই যে 6/3, 6/3 মাইনাস তার থেকে কমাতে হবে 8/1 ইকুয়াল টু 48, এই যে সেম আর কি 24 মাইনাস 6 ইকুয়াল টু 48/18, 3, এটা হচ্ছে 8। আমরা কাটাকাটি করছি 6 দিয়ে, এখানেও কাটা করছি 6 দিয়ে। এরপর হচ্ছে মাদারের শেপ ছিল কতটুকু? বা 6/2 আর কি, যেটাকে আমরা ফ্র্যাকশন করে 6/2 নিয়ে আসছিলাম, 6/2 মাইনাস 12/1 ইকুয়াল টু 6 আর 12 এর মধ্যে লসাগু কত? 1 2, 6 2 12, 12 হচ্ছে লসাগু। 12 তে 6 যাবে 2 বার, 2 2 4 মাইনাস 12 তে 12 একবার আর 1 ইকুয়াল টু 12/3। এখন যদি আমরা এখন যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 একবার, 3 4 12, তাহলে আমাদের কাছে আসছে কতটুকু? এই যে দেখেন এটার মধ্যে আসছে 1, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। হাজবেন্ডের পেয়েছে কতটুকু? 8/3, ফুল সিস্টারের পেয়েছে 8/3 আর মাদারের পেয়েছে কত? 4/1। এই 4/1টাকে যদি আপনি ডাবল করে দেন তাহলে হচ্ছে কত? 8/2, অর্থাৎ 4/1 যে কথা 8/2 সেম কথা। এখন দেখেন যোগ করে ফেলেন, 8 3 প্লাস 3 প্লাস 2 ইকুয়াল টু 8/8। এই যে এটা হচ্ছে আপনার ফাইনালি। এখন আপনারা দেখলেন তো, এখন আমরা শর্টকাট মেথডে যখন করেছিলাম তখন কাট থেকে কতটুকু কমেছে আমরা সেটা দেখি নাই। আমরা যখন শর্টকাট মেথডে করেছি তখন কাট থেকে কতটুকু কমেছে সেটা আমরা দেখি নাই, কিন্তু যখন আমরা ইলাবোরেট মেথডের মধ্যে করলাম তখন আমরা দেখতে পেয়েছি এই যে প্রত্যেকজন থেকে হাজবেন্ড থেকে 8/1 কমেছে, ফুল সিস্টার থেকে 8/1 কমেছে, মাদার থেকে 12/1 কমেছে। এই যে এটা দেখার জন্য হচ্ছে ইলাবোরেট মেথড। আপনি যদি পরীক্ষার মধ্যে শর্টকাট মেথডে করেন তাহলেও হয়ে যাবে, আপনি নাম্বার পাবেন। আপনি যদি ইলাবোরেট মেথডে করেন তখনও আপনি নাম্বার পাবেন। কিন্তু ইলাবোরেট মেথডে করলে কার কতটুকু অংশ কমাতে হচ্ছে সেটা যেহেতু দেখা যায়,
এই জন্য এখানে নাম্বার পাওয়ার পসিবিলিটিটা বেশি। এই যে এতক্ষণ আমরা ম্যাথটা করলাম 3টা স্টেপে, এই ম্যাথটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? যদি আপনাদের কাছে ক্লিয়ার হয় তাহলে আমরা ডক্ট্রিন অফ আউলের পরে ডক্ট্রিন অফ রাদে চলে যাব। রদের মধ্যেও সেম শর্টকাট মেথড আছে, আপনার ইলাবোরেট মেথড আছে, সেগুলো আমরা করব। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু না বুঝেন তাহলে ক্লাসটা শেষ করার পর আপনি হচ্ছে আরেকটু রিপিট করে দেখবেন, ম্যাথের প্রসেসটা আরেকটু রিপিট করে দেখবেন। কারণ এখানে যেহেতু আমি একটা বোর্ডের মধ্যে পুরো 3টা স্টেপ একসাথে করতে পারিনি, হয়তো আপনাদের কাছে একটু ইয়ে হবে। প্লিজ রিক্যাপ ইট। আচ্ছা, এটা আমি আবার রিক্যাপ করতেছি, দেখেন। স্টেপ 3 তে এসে আমরা স্টেপ 2 তে, মানে এটা হচ্ছে স্টেপ 2 তে আমরা কার থেকে কতটুকু কমাতে হবে সেটা আমরা পেয়েছি। হাজবেন্ড থেকে কমাতে হবে 8/1, ফুল সিস্টার থেকে কমাতে হবে 8/1, মাদার থেকে কমাতে হবে 12/1। এই জিনিসটা আমরা পেয়েছি স্টেপ 2 তে, এটা আমরা স্টেপ 2 এর মধ্যে পেয়েছি। তো এই যে এখন এই অংশটা আমরা কমাতে হবে সেটা যেহেতু আইডেন্টিফাই করতে পেরেছি, এখন আমরা সেটা করেই দেখালাম কিভাবে। হাজবেন্ডের অংশ কতটুকু? এই যে হাফ, হাফ মানে হচ্ছে 6/3। 6/3 থেকে 8/1 বিয়োগ করলাম, বিয়োগ করার পর আসছে কত? এই যে 48/18। এরপর হচ্ছে ফুল সিস্টার, ফুল সিস্টারের অংশ কতটুকু ছিল? 6/3। এই যে 6/3, 6/3 থেকে কতটুকু কমাতে হবে? 8/1 কমাতে হবে। এই যে 8/1 কমাতে হবে। 6/3 মাইনাস 8/1 ইকুয়াল টু, এটা হচ্ছে লসাগু আর কি। এরপর হচ্ছে 48/18। এরপরে 3 নম্বরের মধ্যে আসছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 3 নম্বরের মধ্যে আসছে মাদার, মাদারের অংশ কতটুকু? এই যে 3/1, 3/1 মানে 6/2 আর কি। এই যে আমরা যদি 6 এর সাথে হিসাব করি তখন 6/2। মাদারের অংশ ছিল 6/2 মাইনাস কমাতে হবে কতটুকু? 12/1 কমাতে হবে। 12/1 কমালে লসাগু করার পর কতটুকু আসে? এই যে 12/3 আসে। আমি এদিকে লিখলে 12/3 আসে। এখন 12/3টাকে আমরা কাটাকাটি করি 3 দিয়ে। 3 একবার, 3 হচ্ছে 4 বার, অর্থাৎ 4/1 এই পরিমাণটা আসছে। তো এটাকে যদি আমরা এই 8 এর মধ্যে নিয়ে যাই তখন হবে এটুকু আর কি, 8, আর এটা হচ্ছে 2, 8/2। তো ফাইনালি আমরা শর্টকাট মেথডে যেটা পেয়েছিলাম, অর্থাৎ স্টেপ 1 এর মধ্যে পেয়েছিলাম যে কি 6/3টাকে কতটুকু করতে হবে? 8/3 করতে হবে। 6/3 আরেকটাকে 18/3 করতে হবে, আরেকটাকে 18 না 8/2 করতে হবে। এটা হচ্ছে শর্টকাট মেথডে পেয়েছিলাম। আর ইলাবোরেট মেথডের মধ্যে আমরা কার থেকে কতটুকু কমাতে হবে সেটাও পেলাম, পাশাপাশি ওই যে পরিমাণটা ফাইনালি পাবে আমরা সেটাও পেলাম। ভাইয়া আরেকটা সামারি করলে ভালো হয়। হ্যাঁ, এই যে সামারি করে একটু দেখালাম। প্রথমবারে হয়তো তোমাদের একটু কষ্ট হতে পারে, কিন্তু যখন তোমরা সেকেন্ড বার আবার করতে যাবে তখন হচ্ছে একটু সহজ হয়ে যাবে। এই সেম প্রসেসটা আমরা হ্রদের মধ্যে করব। হ্রদের মধ্যে যেটা করব সেটা হচ্ছে এখানে বিয়োগ করেছি, হ্রদের মধ্যে সেটা যোগ করে দিব। কারণ আউলের মধ্যে হচ্ছে ইনক্রিজ, মানে 6 থেকে কোথায় চলে গেছে? 8 এ চলে গেছে, 8/3 চলে গেছে। কিন্তু হ্রদের মধ্যে সেটা পিছনে ওদেরকে আবার দেওয়া হবে। কাকে? এই যে অতিরিক্ত সম্পত্তির থেকে যাবে সেটা পুনরায় দেওয়া হবে, এবং পুনরায় দেওয়া হবে সেজন্য এটাকে তখন হবে যোগ। তোমরা একটু শর্টকাট দুইটা রুল স্কেল করো। আউলের মধ্যে কমানো মানে বিয়োগ, আর হ্রদের মধ্যে যোগ। এই জায়গার মধ্যে স্টেপ 3 এর মধ্যে গিয়ে আউলের মধ্যে আমরা বিয়োগ করেছি, হ্রদের মধ্যে আমরা কি করব? যোগ করব। তোমরা একটু খেয়াল করো, তখন আমরা হ্রদের মধ্যে সেটা ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি জানি অনেকের কষ্ট হচ্ছে বুঝতে, বা অনেকে হয়তো বুঝতে একটু হাবিজাবি লাগতেছে, যার কারণে ক্লাসে পার্টিসিপেন্ট অনেক কম। কিন্তু তোমরা যারা একটু কষ্ট করে খেয়াল করবে তখন দেখবে তোমাদের কাছে এগুলো সহজ হয়ে যাবে। তোমরা এটা একটু দেখো, ডক্ট্রিন অফ রথ। ডক্ট্রিন অফ রথ মানে হচ্ছে উত্তরাধিকারীদের মাঝে সম্পদ বন্টনের পর যখন অতিরিক্ত সম্পদ থেকে যায়, সেই অতিরিক্ত অংশটুকু প্রপোর্শনেটলি ওদেরকে উত্তরাধিকারীদেরকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়।
এটার নামই হচ্ছে ডক্ট্রিন অফ রদ। রদের অর্থ হচ্ছে ব্যাক, রদের শাব্দিক অর্থ হচ্ছে, রদের অর্থ হচ্ছে ব্যাক, মানে ফিরিয়ে দেওয়া আর কি, ফিরিয়ে দেওয়া। টেক ব্যাক যেটাকে বলে আমরা টেক ব্যাক, টেকটাও যোগ করতে পারি আমরা, টেক ব্যাক আর কি। যদি আমরা টেক না তাহলে টেক। প্রথমে বলতেছে সাম টোটাল অফ শেয়ারস, মানে ফাদার আসছে, মাদার আসছে, ওয়াইফ আসছে অথবা অন্য কেউ আসছে, তারা যে অংশগুলো পাবে সেগুলার যোগফল লেস দেন দা ইউনিটি, তার যতটুকু সম্পত্তি আছে তার চেয়ে কম। উদাহরণস্বরূপ আমরা সেটাকে 6 ভাগ করলাম, কিন্তু এই শেয়ার গুলোর অংশ আসছে কতটুকু? 4। তো আমরা যদি 6 ভাগ করি তাহলে চলে যাবে কয় ভাগ? 6 ভাগের 4 ভাগ। 6 থেকে যদি 4 ভাগ চলে যায় আরো কয় ভাগ বাকি থাকে? 6 ভাগের 2 ভাগ বাকি থাকে। এই 6 ভাগের 2 ভাগটা আবার পুনরায় তাদেরকে কি করে দেওয়া হবে? ফিরিয়ে দেওয়া হবে। অ্যাবসেন্স অফ আসাবা, এবং এই কেসের মধ্যে কোন রকমের আসাবা থাকবে না, কারণ আমরা জানি কোন একটা কেসের মধ্যে যখন আসাবারা থাকে তখন আসাবারা সবগুলো সম্পত্তি নিয়ে নেই। কোরআনিক শেয়ারদেরকে দেওয়ার পরে যদি সম্পত্তি বেঁচে থাকে তাহলে সেই সম্পত্তিটা পুরোপুরি আসাবারা নিয়ে নেই, তখন আর রদের কি আসবে না, কেস আসবে না। সেজন্য বলতেছে 3 নম্বরের মধ্যে অ্যাবসেন্স অফ আসাবা, কোন রকমের আসাবা নেই। 4 নম্বরের মধ্যে রদের অর্থ, রদের অর্থ হচ্ছে টেক ব্যাক, মানে পুনরায় ফিরিয়ে দেওয়া। এখন আমরা একটা কেসের মাধ্যমে সেটা আমরা দেখবো আর কি। কেস বলতে এখানে হচ্ছে মানে উদাহরণের মাধ্যমে আমরা ডক্ট্রিন অফ রদ সেটা কিভাবে করা হবে আমরা সেটা আমরা দেখি একটু। যেমন নাকি মাদার আসছে, এম দিয়ে হচ্ছে মাদার টু ফুল সিস্টার, এরপর হচ্ছে তোমার ইউএস, মানে ইউএস মানে হচ্ছে ইউটেরাইন সিস্টার আর কি। ইউএস অর্থ হচ্ছে ইউটেরাইন সিস্টার। ইউটেরাইন সিস্টার। এখন আসি আমরা দেখি মাদার কতটুকু পাবে। এখানে কোন রকমের কি নাই, নিজের সন্তান সন্ততি নেই, কোন রকমের নিজের যেহেতু সন্তান সন্ততি নাই সেজন্য মা পাবে 1/6। সন্তান সন্ততি নেই কিন্তু কি আছে? ফুল সিস্টার আছে, ইউটেরাইন সিস্টার আছে। এরপরে আসতেছে 2 ফুল সিস্টার পাবে কতটুকু? 2/3। 2/3, 2/3 মানে 3 ভাগের 2 ভাগ, যেহেতু ওরা দুইজন। আর ইউটেরাইন সিস্টার পাবে কতটুকু? 1/6, 1/6। এখন আসি আমরা একটু যোগ করি, তাহলে 6 ভাগের 1 মানে হচ্ছে 6। আমরা পুরো প্রপার্টিটাকে যদি 6 ধরি, 6 ভাগ করি, তাহলে 6 ভাগের 1 হচ্ছে 6 ভাগের 1, আর 3 ভাগের 2 হচ্ছে 6 ভাগের 4। আচ্ছা এটা না, 6 ভাগের 4, আর এটা হচ্ছে তোমার 6 ভাগের 1 ইকুয়াল টু কতটুকু হয় দেখো? 6 ভাগের 1 প্লাস 4 প্লাস 1 ইকুয়াল টু 6 ভাগের 6। এই কেসের মধ্যে কোন রকমের কি হয় নাই, রদ হয় নাই। কারণ কি? এখানে যখন আমরা পুরো প্রপার্টিটাকে 6 ধরলাম, 6 থেকে 6 ভাগের 1 মাদার নিয়ে নিল, 6 ভাগ থেকে 6 ভাগের 4 দুইজন বোন নিয়ে নিল, 6 ভাগের 1 ইউটেরাইন সিস্টার নিয়ে নিল। তার মানে এখানে কোন রকমের কি হবে না, কোন রকমের রদ হবে না। কোন রকমের রদ হবে না। এখন রদ হবে সেরকম একটা কেস আমরা সরাসরি প্র্যাকটিস করি। যেমন নাকি আপনার হচ্ছে ডটার আসছে, এরপর হচ্ছে মাদার আসছে। মাদার, ডটার কতটুকু পাবে? এখানে দেখি আপনারা একটু আনসার করেন, ডটার কতটুকু পাবে? ডটার যদি একজন হয় তখন সেই সমস্ত প্রপার্টির অর্ধেক। আর মাদার, মাদার যখন ডটারের সাথে মিলে আসে হ্যাঁ ঠিক আছে, ও লিখেছে, আমরা এখানে ডটারের জায়গায় উইডো লিখি। উইডো দিই। মৃত ব্যক্তির যদি উইডো থাকে এবং ডটার থাকে, ডটার পাবে হচ্ছে হাফ, আর উইডো পাবে কতটুকু? 1/8, কারণ এখানে ডটার আছে। মৃত ব্যক্তির মেয়ে আছে সেজন্য উইডো পাবে 1/8, অর্থাৎ 8 ভাগের 1, আর ডটার পাবে হাফ। এখন আমরা একটু হিসাব করি। এই কেসের মধ্যেও দেখবেন যে এখানে
সরি সরি সরি, সরি সরি। আচ্ছা, এখানে একটা রুলস আছে, সেই রুলসটাই হচ্ছে আমি একটু বলতে ভুলে গেছিলাম, সেই রুলসটা বলি। এখানে একটা আমরা ম্যাথ করার আগে একটা রুলস আছে, সেই রুলসটা আমাদেরকে একটু মানতে হবে, সেটা একটু শুনতে হবে, মনে রাখতে হবে। সেটা হচ্ছে তোমার এই রদের যে অ্যাপ্লিকেশন, সেটা দুইজন ব্যক্তির ক্ষেত্রে রদের অ্যাপ্লিকেশন হয় না। একজন হচ্ছে উইডো, আরেকজন হচ্ছে আপনার হাজবেন্ড। হাজবেন্ড, এটা একটু আপনারা খাতার মধ্যে নোট করেন। উইডো এবং হাজবেন্ডের ক্ষেত্রে কি অ্যাপ্লাই হবে না? রদ অ্যাপ্লাই হবে না। উইডো এবং হাজবেন্ড ছাড়া আর বাকি যতগুলো আছে তাদের ক্ষেত্রে আপনি যখন প্রপার্টিটাকে ভাগ করবেন, সেখানে রদ হলে সেটা তারা রদের আওতায় পড়বে। উইডো এবং হাজবেন্ড রদের আওতায় পড়বে না। এই কেসের মধ্যে দেখেন আমরা পেলাম উইডো পাবে কতটুকু? 8/1, আর ডটার পাবে কতটুকু? হাফ। আমরা ধরেন টোটাল প্রপার্টিটাকে 8 হিসাব করলাম, তাহলে সেখান থেকে 8 চলে গেলে আর কতটুকু? মেয়ের হাফ হবে কতটুকু? 8/4। তাহলে 8/4 আর 8/1 কত? 8/5। তো আমরা পুরো প্রপার্টিটাকে যদি 8 হিসাব করি, তাহলে এখানে আরো কতটুকু বাকি আছে? আরো 8/3 ভাগ বাকি আছে। 8/3 ভাগ বাকি আছে। তো এখন 8/3 ভাগ বাকি থাকলে সেটা আমাদেরকে কি করতে হবে? রদ করতে হবে। এই কেসের মধ্যে রদের ব্যাপারটা আসছে। কিন্তু বলতেছে যখন শেয়ারের মধ্যে উইডো থাকবে, অর্থাৎ স্ত্রী থাকবে, তখন আপনি স্ত্রীকে কি দিবেন না? প্রপার্টি দিবেন না। এই পুরো প্রপার্টিটা কাকে দিয়ে দিবেন? ডটারকে দিয়ে দিবেন, অথবা আরো যে থাকবে তাকে দিয়ে দিবেন। অর্থাৎ ডটার এখানে যেহেতু 8/4 পেত, তার সাথে 8/4 এর সাথে আরো কি যোগ হবে? প্লাস 8/3 যোগ হবে। টোটাল 8/7। অর্থাৎ স্ত্রীকে উইডোকে 8/1 দেওয়ার পরে আর যে 8/7 টোটাল আছে, সেটা পুরোটা কে পেয়ে যাবে? ডটার পেয়ে যাবে। মুসলিমসের একটু উইডো হয় না, মুসলিমসের উইডো হয় না ওয়াইফাই। আরে উইডো না না, এখানে উইডোটা শুধু হিন্দুদের জন্য ফিক্সড এমন কিছু না। উইডো মানে হচ্ছে যার হাজবেন্ড মারা গেছে তাকে উইডো বলা হয়। উইডোটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে। এখানে উইডো হওয়ার জন্য কোন রকমের মুসলিম হিন্দু হওয়ার শর্ত না। যে ব্যক্তির, যে মহিলার হাজবেন্ড মারা গেছে তাকে বলা হয় উইডো, আর কি বিধবা। তো এখানে এখানে ওই উইডোর হচ্ছে পার্সোনাল ল, সেটা আলাদা। আমাদের মুসলিম মধ্যে উইডোর পার্সোনাল ল আলাদা। আচ্ছা, একটু খেয়াল করেন, ডক্ট্রিন অফ রদের ক্ষেত্রে আপনাদেরকে এক্সেপশনটা একটু মনে রাখতে হবে। যখন শেয়ারার হিসেবে উইডো থাকবে অথবা হাজবেন্ড থাকবে, তখন রদ হলে সেই রদের আওতায় উইডো এবং হাজবেন্ড থাকবে না, বরং অন্যান্য শেয়ারার যারা থাকবে তারা পুরো সমস্ত সম্পত্তিটাই নিয়ে নিবে। এই রুলটা একটু মনে রাখতে হবে। এবং এই রুলের পরে আমরা এখন সরাসরি চলে যাব আপনার কেসের মধ্যে, আর কি। কেসটা হচ্ছে ডটার, আরটা হচ্ছে আপনার মাদার। মৃত ব্যক্তির যদি মেয়ে থাকে, তার যদি কোন রকমের ছেলে সন্তান না থাকে, তার যদি অন্য কেউ না থাকে, তখন হচ্ছে উইডো কতটুকু পাবে? হাফ পাবে। আর মাদার পাবে কতটুকু? 1/6। 1/6 কেন পাচ্ছে? কারণ এখানে একজন মৃত ব্যক্তির মেয়ে আছে, অর্থাৎ সন্তান আছে। তো এখন দেখেন আমরা প্রপার্টিটাকে যদি টোটাল প্রপার্টি ইকুয়াল টু 1, কমন ডিনোমিনেটর আমরা কত ধরলাম? 6 ধরলাম। তাহলে ডটারের যে 1/2 সেটা কি হবে? 6/3। আর মাদারের যে 1/6, মাদারের 1/6 ইকুয়াল টু 6 এর মধ্যে 6/1 মানে হচ্ছে 6/1। এখন যদি আমরা যোগ করি ডটার প্লাস মাদারের, যদি আমরা যোগ করি, তাহলে কতটুকু পাবো? 6/3 প্লাস 1 ইকুয়াল টু 6/4। আমাদের কাছে প্রপার্টি আছে 6 ভাগ। মাদার এবং ডটারকে দিলাম 6/4 ভাগ। তাহলে আরো কত ভাগ বাকি আছে? বাকি আছে এই বাকি ইকুয়াল টু 6 মাইনাস 6/4 ইকুয়াল টু 6/6 মাইনাস 4 ইকুয়াল টু 6/2। এই যে আমাদের হাতে আছে। এখন আরো কতটুকু বাকি আছে? 6/2 ভাগ বাকি আছে। এখন 6/2 ভাগটা স্ত্রীও পাবে, মেয়েও পাবে, মাও পাবে। পুরো প্রপার্টিতে যার যতটুকু অংশ, সে ওই প্রপোর্শনেটলি পাবে। কাউকে সমানভাবে এখানে কি করা হবে না, বর্ণন করা হবে না। 6/2 ভাগ থেকে মাকে 6/1 ভাগ, বোনকে মেয়েকে 6/1 ভাগ দেওয়া হবে না। বরং পুরো প্রপার্টির মধ্যে মেয়ে যেহেতু 6/1 কয় ভাগ পেয়েছে? 6/4 ভাগ পেয়েছে। তার মানে 6/2 ভাগের মধ্যেও হচ্ছে মেয়ের অংশটা বেশি হবে, মায়ের অংশটা কম হবে। এটার শর্টকাট মেথডটা কি? এটারও হচ্ছে দুইটা মেথড। এই যে আপনার ডক্ট্রিন অফ রদ করার জন্য মেথড কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে শর্টকাট,
শর্টকাট, আরেকটা হচ্ছে আপনার ইলাবোরেট। আমরা প্রথমে শর্টকাট মেথড একটু দেখি কিভাবে শর্টকাট মেথডের মধ্যে করা হয়। শর্টকাট মেথড হচ্ছে আগের মতো। এই যে 1 নাম্বার হচ্ছে শর্টকাট মেথড। শর্টকাট মেথডটা দেখেন কিভাবে। প্রথমে আমরা লিখবো এভাবে, ডটার DAUGSTER ডটার রেশিও মাদার, অর্থাৎ এটা ছিল কতটুকু 6/4 আর এটা ছিল 6/1, না 6/4 না 6/3। তাহলে আমরা এখানে লিখবো 6/3 রেশিও 6/1 ইকুয়াল টু 3:1 ইকুয়াল টু 4, অর্থাৎ 4/3 4/1। এটা হচ্ছে আপনার শর্টকাট মেথড। এটা হচ্ছে আপনার শর্টকাট মেথড। এই যে এখানে আপনি পুরো প্রপার্টিটাকে 6 ভাগ না করে তখন আপনি কয় ভাগের মধ্যে নিয়ে আসবেন, যে 6 ভাগের মধ্যে নিয়ে আসবেন। তো 4/4 মধ্যে নিয়ে আসলে 6কে যখন 4 মধ্যে নিয়ে আসতেছি তখন দেখতে মনে হচ্ছে আমরা অংশটাকে ছোট করেছি, রিডিউস করেছি, কিন্তু ব্যাপারটা তেমন না। 6 ভাগ করলে একজনের ভাগে পড়তে হচ্ছে 20। যদি আমরা 6 ভাগ করি, যদি 4 ভাগ করি তখন একজনের ভাগের মধ্যে হয়ে যাবে আপনার 25 টাকা করে। সংখ্যাটা কমতেছে কিন্তু পার হেড যে পরিমাণ সেটা বৃদ্ধি পাচ্ছে। এই যে আমরা পুনরায় দেওয়ার দিচ্ছি 6 থেকে আরো যে অতিরিক্ত 2 ভাগ বাকি চলে সেটাকে দিচ্ছি, এই জন্য এটাকে বলা হয় রস। এবং এই মেথড এটা হচ্ছে আগের মতো, হুবহু আগের মতো শর্টকাট মেথড। এটা হচ্ছে শর্টকাট মেথড। 1 নম্বরের মধ্যে আমরা রেশিও বের করব, ডটার রেশিও মাদার 6/3 রেশিও 6/1 3:1 ইকুয়াল টু 4। এখন আমরা যার অংশটা সেভাবেই নির্ণয় করে দিব, 4/3 4/1। এটা হচ্ছে আপনার শর্টকাট মেথড। এই যে শর্টকাট মেথড, এটা কি আপনাদের কাছে ক্লিয়ার? আমরা এরপর হচ্ছে ইলাবোরেট মেথডের মধ্যে চলে যাব। আউলের ক্ষেত্রে ইলাবোরেট মেথডে পরিমাণটা বের করে আমরা বিয়োগ করতাম, রদের মধ্যে আমরা যোগ করব। এর আগে আমরা শর্টকাট মেথডটা বুঝছি কিনা একটু বলেন তো। এই যে আমরা আপনাদেরকে শর্টকাট মেথডটা বললাম, এই শর্টকাট মেথডটা আপনাদেরকে বুঝছেন কিনা? আর ইলাবোরেট মেথডের ফার্স্ট স্টেপ হচ্ছে শর্টকাট মেথড। ক্লিয়ার? থ্যাংক ইউ। এখন আমরা শর্টকাট মেথড, এটা হচ্ছে শর্টকাট মেথড। এই শর্টকাট মেথড ছাড়া আরেকটা যেটা আছে ইলাবোরেট মেথড। ইলাবোরেট মেথডের এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা হচ্ছে কি স্টেপ? ফার্স্ট স্টেপ। সেজন্য আমি ফার্স্ট স্টেপটা আর করব না, আমি সরাসরি অন্য পদে চলে যাব। মানে আমরা সেকেন্ড স্টেপের মধ্যে চলে যাব, যেটাকে বলা হয় মানে রেশিও মোতাবেক এই 6/2 যেটা অতিরিক্ত ছিল, 6/4 হচ্ছে টোটাল মাইনাস 6/4 ইকুয়াল টু 6/2। এই যে অতিরিক্ত, এই 6/2 থেকে মা গুণ কতটুকু পাবে, এই 6/2 থেকে মা কতটুকু অতিরিক্ত পাবে সেটার পরিমাণ আমরা এখন নির্ণয় করবো। ক্লিয়ার? সেই পরিমাণটা আমরা এখন নির্ণয় করবো সেকেন্ড স্টেপের মধ্যে। তাহলে আমরা এগুলো মুছে দিই। সেকেন্ড স্টেপের মধ্যে আসি আমরা। স্টেপ নাম্বার স্টেপ 2 বা স্টেপ সেকেন্ড আর কি, স্টেপ 2। স্টেপ 2 তে আমরা কি করব? প্রথমে হচ্ছে ডটার লিখবো, DAUGSTER। আমরা এটা কি লিখলাম? ডটার লিখলাম। তাহলে ডটারের জন্য আমরা কতটুকু পেয়েছিলাম শর্টকাট মেথডের মধ্যে? 4/3। মাদারের জন্য কতটুকু পেয়েছিলাম? 4/1। এগুলো হচ্ছে শর্টকাট মেথডের মধ্যে রেজাল্ট। তাহলে আমরা এভাবে লিখবো 4/3 অফ 6/2 ইকুয়াল টু কত? আমরা গুণ করি 424, 3 দুগুণা 6। এরপর হচ্ছে মাদারের কতটুকু? 4/1। 4/1 অফ 6/2 ইকুয়াল টু 424, 2 একে 2। আমরা একটু কাটাকাটি করি, দেখবেন কাটাকাটি করলে সেই অংশগুলো আরো কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। আচ্ছা, কাটাকাটি না করে আমরা এটুকুতেও রাখতে পারি। এটাই হচ্ছে অতিরিক্ত পরিমাণ। এই যে 6/2 থেকে 6/2 এই অংশ থেকে মাকে ডটারকে দিতে হবে 24/6 ভাগ, আর মাকে দিতে হবে 24/2 ভাগ। এগুলো আপনি ইনডিরেক্টলি মনে মনে ধরবেন যে
প্রপার্টিটাকে কি পুনরায় এরকম কাগজে কলমে করবো না, এটা হচ্ছে জাস্ট জানার জন্য কাকে কতটুকু পরিমাণ অতিরিক্ত দিব সেই অতিরিক্ত পরিমাণটা আমরা নির্ণয় করলাম। যে এখন হচ্ছে আমরা স্টেপ নাম্বার 3 তে চলে যাব। স্টেপ নাম্বার 3 তে আমরা চলে যাব। এখন স্টেপ নাম্বার 3 তে আমরা এখন চলে যাব। আমরা কতটুকু পেয়েছি? 24/6। আরেকটা পেয়েছি কতটুকু? 24/, আমার তো ভুলে গেছি। ছয়, আটটা হচ্ছে কতটুকু? 4/1 অফ ইকুয়াল টু, আচ্ছা ঠিক আছে, 24/2 কে তার মানে এটা হচ্ছে 2। স্টেপ 3, প্রথমে আমরা ডটার লিখি, DAUGSTER, ডটার। আমরা ডটারের জন্য কতটুকু হিসাব করেছিলাম? ডটারের জন্য হিসাব করেছিলাম যে কতটুকু? এই যে 6/3, বা আমরা যেটাকে হাফ আর কি, 1/2। আর মাদারের জন্য পেয়েছিলাম যে 6/1। তো এখন আমরা এটাকে 6/1 কতটুকু? 6/3 প্লাস 24/6, অর্থাৎ ডটারের যে শেয়ার 6/3 তার সাথে ওই 6/2 এর মধ্যে আপনার কে পাবে? ডটার পাবে 24/6। এখন আমরা হচ্ছে লসাগু গসাগুটা করি। ইকুয়াল টু 24 লসাগু হবে 3 12 প্লাস 24 6 ইকুয়াল টু 24/18। এরপর হচ্ছে আপনার মাদারের ছিল কতটুকু? 6/1। এই যে 6/1 প্লাস 24/, অতিরিক্ত কতটুকু পেয়েছিলাম? অতিরিক্ত পেয়েছিলাম 24/2। এই যে 2 ইকুয়াল টু 24 হচ্ছে লসাগু, 4 কে 4 প্লাস 24 2 কে 2 ইকুয়াল টু 24/6। এখন আমরা কাটাকাটি করি। 6 দিয়ে হচ্ছে 3, 6 দিয়ে হচ্ছে 4, 6 দিয়ে হচ্ছে 1, 6 দিয়ে হচ্ছে 4। তার মানে 4/3 আরেকটা হচ্ছে 4/1। এই যে এটা হচ্ছে স্টেপ নাম্বার 3। দেখেন আমি আবার একটু বলতেছি, আমরা সেকেন্ড স্টেপের মধ্যে 6/2 যে অতিরিক্ত পরিমাণটা ছিল সেখান থেকে ডটার কতটুকু পাবে সেটা আমরা পেয়েছিলাম কতটুকু? 24/6। অর্থাৎ অতিরিক্ত যে 6/2 আছে সেখান থেকে ডটার পাবে 24/6। অতিরিক্ত যে 6/2 আছে সেখান থেকে মা পাবে 6/2 এই অতিরিক্ত গুলো আমরা এই 6/3 এর সাথে 6/1 এর সাথে যোগ করে দিচ্ছি। মানে এটা যেহেতু রদ মানে আমরা আবার ওদেরকে ফিরিয়ে ফিরিয়ে দিয়ে দিচ্ছি। কিভাবে? ডটারের অংশ ছিল 6/3 প্লাস অতিরিক্ত অংশটুকু 24/6 যোগ করে দিলাম। মাদারের জন্য 6/1 আমরা পেয়েছিলাম 6/1 প্লাস এই 2 এর মধ্যে 6/2 এর মধ্যে 24/2 সেটা আমরা যোগ করে দিলাম। যোগ করার পরে আমরা দেখলাম সর্বশেষ 24/18 আসে, 24/6 আসে। এগুলোকে কাটাকাটি করলে 4/3 আর 4/1। শর্টকাট মেথডের মধ্যে আমরা যে উত্তরটা পেয়েছিলাম এই ইলাবোরেট মেথডের স্টেপ 3 তেও আমাদের কাছে সেই রেজাল্টটাই আসলো। শর্টকাট মেথড না করে ইলাবোরেট মেথড করার কারণটা হচ্ছে কি, এই যে কাকে কতটুকু অতিরিক্ত দেওয়া হবে আমরা সেটা জানতে পারলাম। যদি আমরা ইলাবোরেট মেথড না করতাম তাহলে কাকে কতটুকু বৃদ্ধি করতে হবে সেটা আমরা পেতাম না। এই যে আপনি যে শর্টকাট মেথডের মাধ্যমে কে কতটুকু বৃদ্ধি করা হবে সেটা নির্ণয় করতে জানেন, এর অর্থ আপনি হচ্ছে ইলাবোরেট মেথডটা করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আউল এবং রদ
এই দুইটা বলতে কি বোঝায় সেটা জানলাম। আউল এবং হ্রদের কেস আসলে সেখানে কিভাবে শর্টকাট মেথডে করব এবং কিভাবে ইলাবোরেট মেথডে করব সেটা আপনাদেরকে দেখালাম। সাথে আরেকটা জিনিস হিন্টস দিচ্ছি, আউলের ক্ষেত্রে মাইনাস করা হবে, ফাইনালি স্টেপ 3 তে গিয়ে আউলের ক্ষেত্রে মাইনাস করা হবে, যে আনুপাতিক হার এটা আসবে সেটা মাইনাস করা হবে, কিন্তু হ্রদের ক্ষেত্রে সেটাকে যোগ করা হবে। এটাই হচ্ছে হ্রদ এবং আউলের মাঝে বেসিক পার্থক্য এক। দ্বিতীয় আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আউলের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ এগুলো কোনো প্রবলেম না। হাজব্যান্ড আসুক, স্ত্রী আসুক, মা আসুক, বোন আসুক, সবার থেকে প্রপোর্শনেটলি কমিয়ে ফেলা হবে। কিন্তু হ্রদের ক্ষেত্রে যখন পুনরায় বৃদ্ধি করে দেওয়া হবে তখন স্ত্রী এবং স্বামী এই দুইজনকে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে না প্রপার্টি। তবে যদি উত্তরাধিকারী হিসেবে শুধুমাত্র হাজব্যান্ড থাকে অথবা শুধুমাত্র স্ত্রী থাকে তখন পুরো প্রপার্টিটা হাজব্যান্ড অথবা ওয়াইফ নিয়ে নিবে। যদি হাজব্যান্ড অথবা ওয়াইফের সাথে অন্য কোনো উত্তরাধিকারী থাকে, যেমন মেয়ে থাকে অথবা মা থাকে অথবা ভাই থাকে, তাহলে হ্রদ করার সময় হাজব্যান্ড এবং ওয়াইফকে হ্রদের অংশটা দেওয়া হবে না। শুধুমাত্র অন্যান্য শেয়ারারদের অংশটাকে এই যে আপনার এভাবে ম্যাথটা করে শর্টকাট মেথডে হোক অথবা ইলাবোরেট মেথডে করে তাদেরকে পুনরায় প্রপার্টিটা ফিরিয়ে দেওয়া হবে। এই হচ্ছে ডক্ট্রিন অফ হ্রদ এবং ডক্ট্রিন অফ আউলের ব্যাপার স্যাপার। আপনারা একটু বুঝতেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু জানান যে আমরা বুঝছি। এবং এই প্রথমবার করার পরে কারো যদি সেগুলো বুঝতে কষ্ট হয়, আপনারা দয়া করে এই সেম ক্লাসটা আরেকবার দেখবেন এবং ম্যাথের যে প্রসেস সেগুলো আপনারা খাতার মধ্যে লিখে রাখবেন। সেম প্রসেস যখন ইন্ডিভিজুয়াল কেস গুলোতে আপনারা যখন অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার অঙ্কটা হুবহু মিলে যাচ্ছে। ক্লিয়ার ভাইয়া? থ্যাংক ইউ। মিনার বুঝতে থ্যাংক ইউ। রাকিব বুঝতে থ্যাংক ইউ। সিফাত সুলতানা থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তো ভাবছিলাম আজকে যেহেতু ইনহেরিটেন্সের লাস্ট ক্লাস অনেকেই পার্টিসিপেট করবে, কিন্তু যারা পার্টিসিপেট করবে না তাদের কাছে এগুলো হয়তো তাদের কাছে দুইটা ব্যাপার হতে পারে। এক, তাদের কাছে ইনহেরিটেন্সের ম্যাথ গুলো হয়তো আরো ভালোভাবে জানা আছে, আর দুই, তারা হচ্ছে একদম বইয়ে পার্টিসিপেট করতেছে না। এখন আমরা কয়েকটা জিনিস গত গত ক্লাসে কয়েকটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করা হয়নি, সেই কয়েকটা ব্যাপার আমরা হচ্ছে মুখে মুখে আলোচনা করব। আপনারা একটু শুনবেন কারণ সময় হচ্ছে অনেক চলে যাচ্ছে, আমাদেরকে আরো কয়েকটা ম্যাথ করতে হবে, যেহেতু ম্যাথ একটু সময় লাগে আর কি। প্রথমে বলি ডক্ট্রিন অফ ওমরিয়াতাইন। ডক্ট্রিন অফ ওমরিয়াতাইন কি? ওমরিয়াতাইন হচ্ছে ধরেন হাজব্যান্ড আসছে, ফাদার আসছে, মাদার আসছে অথবা ওয়াইফ। হাজব্যান্ড অথবা ওয়াইফ যখন ফাদার এবং মাদারের সাথে মিলে আসবে তখন এই যে মা হচ্ছে 1/3, এটা সরাসরি শেয়ার হিসেবে পাবে না, বরং অবশিষ্ট প্রপার্টি থেকে 1/3 পাবে। কিভাবে দেখেন, এই যে আমি একটু এখানে সরাসরি ম্যাথের মাধ্যমে দেখাই দিচ্ছি। এই যে হাজব্যান্ড, ফাদার, এরপর হচ্ছে মাদার। মৃত ব্যক্তির কোন সন্তান সন্ততি না থাকলে হাজব্যান্ড কতটুকু পাবে? হাফ পাবে। ফাদার কতটুকু পাবে? 1/6। আর মাদার কতটুকু পাবে? 1/3। হাজব্যান্ড উনি রেসিডিউ হিসেবে পাবে আর কি, এটা পরে যদি অবশিষ্ট থাকে। এখন দেখেন হাফ মানে হচ্ছে কতটুকু, আচ্ছা হাফ মানে হচ্ছে কতটুকু, যদি আমরা 6 এর হিসাব করি, 6 এর হিসাব করলে 6/3। বাবা হচ্ছে 6/1, ঠিক আছে। আর মা হচ্ছে 3/1, মানে হচ্ছে 6/2। এখানেই হচ্ছে সমস্যা। আমরা জানি একজন পুরুষ একজন মহিলার ডাবল শেয়ার পাই, অর্থাৎ মহিলাদের চেয়ে ডাবল কে পাবে? পুরুষ পাবে। কিন্তু যখন হাজব্যান্ড, ফাদার, মাদার একসাথে আসবে অথবা ওয়াইফ যখন ফাদার মাদারের সাথে মিলে আসবে তখন এই যে ফাদার, এই যে মাদার কোন সন্তান সন্ততি না থাকার কারণে 1/3 পাই, এবং 1/3 যদি হোল প্রপার্টি থেকে পাই তখন তার অংশটা তার বাবার চেয়েও, তার মৃত ব্যক্তির বাবার চেয়েও বেশি হয়ে যায়, অর্থাৎ মহিলার অংশটা বাবার চেয়েও বেশি। এ পাচ্ছে 6/1, মা পাচ্ছে 6/2, তাহলে মা নিশ্চয়ই বেশি পাচ্ছে। কিন্তু শরীয়তের মধ্যে বলা আছে মহিলা কখনো পুরুষের চেয়ে বেশি পেতে পারবে না, বরং পুরুষই সবসময় কি পাবে? বেশি পাবে। এই জন্য বলতেছে এটাকে বলা হয় ওমরিয়াতাইন। এবং এই ওমরিয়াতাইনের মধ্যে এই জন্য বলা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কেসটার সমাধান দিয়েছেন। পাশাপাশি আমরা এই যে
হিমিয়ারিয়া কেস বলেছিলাম, মানে যখন মৃত ব্যক্তির আপন ভাইও থাকবে, ইউটেরাইন ব্রাদারও থাকবে, তখন ইউটেরাইন ব্রাদাররা আপন ভাইরা ইউটেরাইন ব্রাদার সাথে অবশিষ্ট সকল সম্পত্তির 3/1 হিসেবে ভাগ করে নিবে। সেটা একটা ইমাম উমর রাদিয়াল্লাহু তাআলা ডিসিশন দিয়েছিলেন। আর একটা ডিসিশন দিয়েছিলেন এই সমস্যার ক্ষেত্রে, উনি যেহেতু দুইটা সমস্যার সমাধান করেছিলেন, এজন্য এই দুইটাকে বলা হয় উমরিয়াতাইন, অর্থাৎ উমরের দুইটা প্রবলেম সলভ, মানে উনি দুইটা প্রবলেমের সমস্যা দিয়েছেন। এই ক্ষেত্রে উনি সলিউশন হিসেবে বলেছেন যে কি, হাজব্যান্ড 6/3 পাবে, বাকি যে 6/3 আছে সেখান থেকে এই বাকি 6/3 ভাগ থেকে স্ত্রী পাবে হচ্ছে 1/3, আর বাকি অংশটুকু কে পাবে? আপনার বাকি অংশটুকু পাবে হাজবেন্ড। বাকি অংশটুকু কে পাবে? হাজবেন্ড পাবে। এই যে এখানে 6/3, 6/3 থেকে আমরা একটু কি করি, 12/6 করি। 12/6 এর মধ্যে 3/1 হচ্ছে আপনার 12/2। আর কতটুকু? আর কতটুকু? আর থাকে 12/4। এই 12/4টা পাবে কে? ফাদার। আর 12/1 পাবে মাদার। এখন দেখেন হিসাব মিলে গেছে। এখন 12/4 হচ্ছে 12/2 এর ডাবল, অর্থাৎ বাবা এখানে ডাবল পাচ্ছেন আর মা হচ্ছে কম পাচ্ছেন। মূল কাহিনীটা হচ্ছে হাজবেন্ডকে দেওয়ার পরে রেসিডিউ প্রপার্টি যেটা আছে সেটার 1/কে পাবেন, 3 পাবে মা। এটাই হচ্ছে ডক্ট্রিন অফ উমরিয়াত। আবার বলছি, যখন হাজবেন্ড ফাদার মাদার একসাথে মিলে আসবে, হাজবেন্ড ফাদার মাদার যখন একসাথে মিলে আসবে, তখন মা সমস্ত সম্পত্তির 1/3 না পেয়ে অবশিষ্ট রেসিডিউ সম্পত্তির 1/3 নিবে। এখানে হাজবেন্ড ছিল, হাজবেন্ডকে দিয়ে দিবেন আপনি 6/3 দিয়ে দিবেন, আর বাকি থাকে কত? 6/3। এই 6/3 এর মধ্যে আপনি 1/3 দিবেন মাকে, আর বাকি অবশিষ্টটুকু কাকে দিবেন? ফাদারকে দিবেন। এই 6/3 যেটা অবশিষ্ট আছে, 6/3 আর বাকি যেটা অবশিষ্ট আছে সেটাকে আমরা 12তে রূপান্তর করছি আর কি। 12তে রূপান্তর করছি কি জন্য? 12তে রূপান্তর করছি কিসের জন্য? ভাগটাকে মিলানোর জন্য। আপন ভাই ইউটেরাইন ব্রাদারকে এক্সক্লুড করো না। এই হচ্ছে ডক্ট্রিন অফ উমরিয়াতাইন। এরপরে আমরা হচ্ছে কয়েকটা সরাসরি জুডিশিয়ারির ম্যাথ সলভ করে ফেলবো। এখন আমরা কয়েকটা জুডিশিয়ারির ম্যাথ সলভ করব। জুডিশিয়ারির ম্যাথ গুলো সলভ করার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে স্পেস সাকসেশন। স্পেস সাকসেশনের অর্থ হচ্ছে, আপনারা একটু লিখেন, স্পেস সাকসেশনের প্রথম ব্যাপার হচ্ছে কি? প্রথম ব্যাপার হচ্ছে void ab initio, void ab initio, অর্থাৎ মিস্টার এক্স সে হচ্ছে বাবা, তার ছেলে হচ্ছে এস এন্ড টি। স্পেস সাকসেশন হচ্ছে মৃত ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি থেকে প্রপার্টিটা পাবে সে মারা যাওয়ার পূর্বে আমাদের মুসলিম আইনে কখনো অংশটাকে কি করা যায় না, ভাগ করার সুযোগ নেই। অর্থাৎ ইনহেরিটেন্সের যে প্রবলেম বা যে ম্যাপ, যে প্রপার্টিটাকে ডিভিশন, সেটা ওই ব্যক্তি মারা যাওয়ার পূর্বে কখনো চালু করার কি নেই, সুযোগ নেই। মৃত ব্যক্তি মিস্টার এক্স সে হচ্ছে বাবা, তার ছেলে হচ্ছে এস এবং টি। মৃত ব্যক্তির ধরেন 10,000 টাকা আছে, 10,000 টাকা আছে। এখন এস এবং টি তারা ভাগ করতে পারবে না যে আমার বাবার এখানে, মিস্টার এস বলতে পারবে না আমার 5,000 টাকা, টি বলতে পারবে না আমার কয় হাজার টাকা, 5,000 টাকা। অথবা ধরেন এখানে একটা কি আছে, ল্যান্ড আছে, মৃত ব্যক্তির একটা ল্যান্ড আছে 2 শতক, 2 শতক। এই 2 শতকের মধ্যে এস বলতে পারবে না এখানে আমার 1 শতক, টি বলতে পারবে না আমার 1 শতক। এই প্রশ্নটা কেন আসে? কারণ হিন্দু আইনের মধ্যে স্পেস সাকসেশনের একটা কি আছে, ব্যাপার আছে, কিন্তু বিপরীতে মুসলিম আইনের মধ্যে স্পেস সাকসেশনের সিস্টেমটা নেই। হিন্দু আইনের মধ্যে স্পেস সাকসেশন হিসেবে মৃত, মানে যখন এখানে সার্ভাইভিং হিয়ার্স থাকে, সার্ভাইভিং হিয়াররা সে যে অংশটুকু পাইতো, ওই ব্যক্তি মরে গেলে বা যার কাছে প্রপার্টিটা ডিভলিউশন হয়েছে, সে মারা যাওয়ার পরে স্পেস সাকসেসর সে ওই প্রপার্টিটা এর আগেই কি করতে পারে, লিজ দিতে পারে, মর্টগেজ দিতে পারে, এবং এই মর্টগেজ এবং লিজ কি হয় না, বয়েট হয় না। কিন্তু আমাদের মুসলিম আইনের মধ্যে এই এস এবং টি তার বাবা মারা যাওয়ার পূর্বে এই 2 শতকের মধ্যে তার যে 1 শতক সেটা কাউকে লিজও দিতে পারবে না, মর্টগেজও করতে পারবে না, বিক্রিও করতে পারবে না। এটাই হচ্ছে আপনার স্পেস সাকসেশন।
এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে জুডিশিয়ারির কয়েকটা ম্যাথ সলভ করব, এবং জুডিশিয়ারির ম্যাথ সলভ করার পরে আমরা যদি সময় থাকে তাহলে একাডেমিক একটা ম্যাথ সলভ করব, এবং এই ম্যাথ গুলো সলভ করার প্রসিডিউর যদি আপনারা ভালো মতো খেয়াল করেন তাহলে ইনহেরিটেন্সের ম্যাথ গুলা সলভ করা আপনাদের জন্য কোনো ব্যাপারই হবে না। জাস্ট শেয়ারারদের অংশগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, আসা কারা সেটা মনে রাখতে হবে, এবং ছোটখাটো যে ডক্ট্রিন অফ ওমরিয়াতাইন, ডক্ট্রিন অফ আউল, ডক্ট্রিন অফ রথ, সেগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখন আমরা সরাসরি ম্যাথ সলভে যাব, এবং এই ম্যাথ সলভ গুলোর মাধ্যমে হচ্ছে আমাদের আজকের ইনহেরিটেন্স এবং মুসলিম ল কোর্সের সমাপ্ত হবে। আগামীকাল দুপুর 3টার দিকে অথবা ঘোষণা অনুযায়ী আমরা আরেকটা ওভারভিউ ক্লাস নিব, এবং ওভারভিউ ক্লাসের মাধ্যমে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের গুলো আমরা ইতি টানবো ইনশাআল্লাহ। এখন আসি আমরা কয়েকটা কেস দেখি বলতেছে জুডিশিয়ারির মধ্যে আসছে 14 জুডিশিয়ারি, এটা হচ্ছে 14 বিজেএস এর প্রশ্ন আমরা এখন সলভ করতেছি। একটা প্রশ্ন আসছে কি, মিস্টার এক্স কাকে কাকে রেখে গেছে, মিস্টার অথবা মিস্টার মিসেস এক্স আর কি হাজব্যান্ড আছে, হাজব্যান্ড আপনারা এগুলো একটু খাতার মধ্যে লিখেন, হাজব্যান্ড আছে, মাদার আছে, এরপরে হচ্ছে আপনার সন এন্ড ডটার। একজন ব্যক্তি মারা গেছে, সে মারা যাওয়ার পরে ওই ব্যক্তির হাজব্যান্ড আছে, ব্যক্তি মানে মহিলা আর কি, একজন মহিলা, তার হাজব্যান্ড আছে, তার মাদার আছে, তার একটা সন আছে, একটা ডটার আছে। এটাই হচ্ছে প্রবলেম, এবং এই প্রবলেমটার সলিউশন আমাদেরকে করতে হবে। এবং সেখানে বলা হচ্ছে রিজনটাও বলার জন্য। রিজন বলার অর্থ হচ্ছে কে কতটুকু পাচ্ছে, সেটা কেন পাচ্ছে সেটা বলে দেওয়া। এখন আমরা বলবো হাজব্যান্ড, প্রথমে আমরা এভাবে শুরু করব, হাজব্যান্ড উইল গেট কতটুকু 1/4, কারণ মৃত ব্যক্তির যদি সন্তান সন্ততি থাকে, ছেলে থাকে অথবা মেয়ে থাকে, তখন হাজব্যান্ড পাবে কতটুকু 4/1। আমরা এখানে লিখে দিব মৃত, এগুলো রিজনিং, মৃত ব্যক্তির সন্তান থাকলে স্বামী 1/4 পাবে। এটাই হচ্ছে রিজনিং। আপনারা পরীক্ষায় উত্তর করার সময় এভাবে করতে হবে। এরপর হচ্ছে মাদার, এরপরে হচ্ছে কতটুকু মাদার, মা পাবো হচ্ছে 1/6, কারণ এই যে সেম মৃত ব্যক্তির সন্তান থাকলে মা 1/6 পাবে। এটা হচ্ছে রিজনিং, দুইজন চলে গেছে। এরপরে আসা হচ্ছে সন এন্ড ডটার। প্রথমে আমরা সন লিখি, ডটার লিখি। ডটার যখন ছেলেদের সাথে মিলে আসে, ছেলেদের সাথে ডটার কি হয়ে যায়, ডটার আসাবা হয়ে যাবে, এবং সম্পত্তি তাদের মাঝে 2:1 হিসেবে কি করা হবে, বিতরণ করা হবে। এটাই হচ্ছে আপনার রিজনিং। এই রিজনিংটা 12 নাম্বার পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই লিখতে হবে। এখন এইটা ছিল কেস, এটা হচ্ছে আমরা তাদের অংশগুলা খাতার মধ্যে ভাগ করলাম। হাজব্যান্ড 4/1 কেন, মৃত ব্যক্তির সন্তান থাকলে স্বামী 4/1 পাবে। মাদার 6/1, মৃত ব্যক্তির সন্তান থাকলে মা 6/1 পাবে। এরপরে বাকি আসে সন এবং ডটার, সন প্লাস ডটার। আমরা জানি ডটার একজন হলে অর্ধেক পাই, এক বা একাধিক হলে 3/2 পাই, কিন্তু মেয়ে বা ডটার যখন ওই মৃত ব্যক্তির ছেলেদের সাথে মিলে আসবে তখন অর্ধেক, 3/2 সেগুলো চলবে না। তখন হবে কি, ছেলেরা মেয়েকে আসাবা বানিয়ে দিবে, এবং অবশিষ্ট সম্পত্তির 2:1 হিসেবে সন এবং ডটার ভাগ করে নিবে। এতটুকু পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। আমাকে একটু জানান আপনাদের কাছে এগুলো একটু ক্লিয়ার কিনা। এগুলো কি আপনাদের কাছে ক্লিয়ার? একটু জানান। এখন আমরা নেক্সট স্টেপ গুলোতে চলে যাব। প্রথমে লিখবো আমরা টোটাল প্রপার্টি। আমি এগুলো নেক্সট ম্যাথ গুলোতে দেখাবো না, এই প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে পরীক্ষার খাতায় ফলো করতে হবে।
বিজনেস এর মধ্যে বা অন্য যে সপ্তাহ হচ্ছে এগুলো ফলো করতে হবে। টোটাল প্রপার্টি ইকুয়াল টু 1, টোটাল প্রপার্টি ইকুয়াল টু 1। এরপর হচ্ছে জি আপু ডটার এক্সক্লুড সলভ সেন্টিমেন্ট। এরপর হচ্ছে কমন ডিনোমিনেটর আমরা হিসাব করব। কমন ডিনোমিনেটর, কমন ডিনোমিনেটর ইকুয়াল টু আমরা এখানে কমন ডিনোমিনেটর কত হিসাব করব। এই যে এখানে যেহেতু 4ও আছে 6ও আছে, আমরা এখানে লসাগু গসাগু করব। লসাগু গসাগু করলে 2 2 3 3 দুগুণ হচ্ছে 6 দুগুণ 12, অথবা আমরা ধরুন একটা 12 হিসাব না করে আমরা সরাসরি একটা 424 কে আমরা কমন ডিনোমিনেটর বানালাম। 24 ধরতে পারেন, অথবা আচ্ছা আমরা 12 দিয়ে করি। আমরা কমন ডিনোমিনেটর কত বানালাম? আমরা বানালাম কমন ডিনোমিনেটর বানালাম হচ্ছে 12। আমরা কমন ডিনোমিনেটর ধরলাম 12। তাহলে এখন আসি আমরা হাজবেন্ডের যে কতটুকু, হাজবেন্ডের যে 1/4, এটা হচ্ছে 12 ভাগের হিসাব করলে তখন 12 ভাগের 3, এটা হচ্ছে 12 ভাগের 3। এরপর হচ্ছে মাদারের যে অংশ সেটা হচ্ছে কতটুকু 1/6 ইকুয়াল টু 12 ভাগের 2। এখন হাজবেন্ড প্লাস মাদার ইকুয়াল টু 12 ভাগের 3 প্লাস 12 ভাগের 2 ইকুয়াল টু 12 ভাগের 5। হাজবেন্ড এবং মা মিলে 12 ভাগের 5 ভাগ নিয়ে নিছে। টোটাল প্রপার্টি কত থেকে? 12 থেকে। তাহলে এখন আমরা নির্ণয় করব অবশিষ্ট। অবশিষ্ট ইকুয়াল টু 12 মাইনাস 12 ভাগের 5 ইকুয়াল টু 12 ভাগের 7। অর্থাৎ হাজবেন্ডকে আমরা 12 ভাগের কত দিয়ে দিছি? হাজবেন্ডকে আমরা দিয়ে দিছি 12 ভাগের 3, 4 ভাগের 1 হিসেবে 12 ভাগের 3 দিয়ে দিছি। মাকে দিয়ে দিছি 12 ভাগের 2। আমি এখানে সাথে লিখে দিচ্ছি 12 ভাগের 3, 12 ভাগের 2। এখন আর বাকি আছে কতটুকু? 12 ভাগের 3 আর 12 ভাগের 2 যোগ করলে কতটুকু হয়? 12 ভাগের 5। তার মানে এখন আমাদের বাকি আছে কতটুকু? অবশিষ্ট সম্পত্তি হচ্ছে কতটুকু? 12 ভাগের 7। এই 12 ভাগের 7 পাবে কে? সন এন্ড ডটার। কি হিসেবে? এই পুরো প্রপার্টিটাকে তাদের মাঝে ভাগ করা হবে 2:1 হিসেবে। এখন আমরা লিখবো এভাবে, অবশিষ্ট প্রপার্টি 12 ভাগের 7, এবং এটা লিখবো যে সন এন্ড ডটার, ছেলে এবং মেয়েদের মাঝে 2:1 হিসেবে এই বাকি অবশিষ্ট 12 ভাগের 7 প্রপার্টিটাকে বন্টন করে দেওয়া হবে। এখন আমরা দেখি কিভাবে বন্টনটা করা হবে। বন্টন করা হবে 2:1 হিসেবে। তার মানে 2:1 মানে আমরা দেখব, মানে এটাকে টোটাল কয় ভাগ করা হবে? 3 ভাগ করতে হবে। 3 ভাগের মধ্যে ছেলে নিবে 2 ভাগ আর মেয়ে নিবে হচ্ছে 1 ভাগ। তো এখন 12 ভাগের সাথে এটাকে আমরা 3 গুণ করে ফেলি, কারণ এই 7টাকে কি আপনি ভাগ করতে পারবেন আলাদা আলাদা? 7কে কি করে বিজোড় সংখ্যাকে আপনি দেখেন, আপনি এটাকে কি করতে পারবেন না, সমান অংশে কি করতে পারবেন না, ভাগ করতে পারবেন না। সমান অংশে ভাগ করার জন্য আমরা কি করব? এই 12টাকে 3 বার 48 বানিয়ে দিব। 3 বার 48, এটাকে কত করে 3 7 21 বানিয়ে দিলাম। অর্থাৎ এখানে হচ্ছে 48। এখন 48 ভাগের 7 দুগুণা 14, আরেকটা হচ্ছে 48 ভাগের 7। এই যে আমরা 12 ভাগের 7কে 48 ভাগের 21 এ রূপান্তর করলাম, কি জন্য? এই 12 ভাগের 7কে 2:1 আকারে ছেলে এবং মেয়ে উভয়জনকে ভাগ করার জন্য। এই ফ্র্যাকশনটা করার সময় যেন কোনো প্রবলেম না হয়, সেই জন্য আমরা 12 ভাগের 7টাকে একটু বৃদ্ধি করে কতটুকু রূপান্তর করলাম? 48 ভাগের 21 এ রূপান্তর করলাম। কিভাবে করলাম? 12কে 3 গুণ করলাম, 7কে 3 গুণ করলাম। অর্থাৎ 48 ভাগের 21 যে কথা, 12 ভাগের 7 একই কথা। এখন 48 ভাগের 21 থেকে 48 ভাগের 14 ভাগ দিয়ে দিব কাকে? ছেলেকে। সনকে আমরা দিয়ে দিব 48 ভাগের 14 ভাগ। অর্থাৎ এখানে কি আছে? ডাবল আছে। আরেক ভাগ 48 ভাগের 7 ভাগ 7 দিয়ে দিব কাকে? ডটারকে। তো এখানে যে 12 ভাগের 3 আসছে, এটাকেও চাইলে আপনি 48 এর মধ্যে রূপান্তর করে ফেলতে পারবেন। কিভাবে? এই যে 48 3 তারিখা 9, এটা হচ্ছে কতটুকু? 48 3 দুগুণা 6। আমি আপনাদেরকে যোগ করে দেখাই। টোটাল ইকুয়াল টু, এই যে টোটাল ইকুয়াল টু 48
এখানে কত আসছে? 9 আসছে, 6 আসছে। 9 প্লাস 6 প্লাস এখানে কতটুকু আসছে? 14 প্লাস 7। আপনারা এখন যোগ করেন। 48 ভাগের 915, 15 সাথে কতটুকু? আচ্ছা 3 সাথে 21, 21 আর 6 27, 27 আর 9 ওফু, ভুল করে ফেলছি। ভুল হয়ে গেছে, আমাদের পুরো অঙ্কটা ভুল হয়ে গেছে। আপনারা একটু আমাকে বলবেন না? এই যে এখানে ভুল হয়ে গেছে। 3 বার 48 হবে না, এটা হবে কতটুকু? 3 বার 36, 36 ভাগের 21। এই যে 36 ভাগের এটা 36 হবে, এটা আমি 48টা ভুল করছিলাম। তাহলে 36 ভাগের কত পাবে? 36 ভাগের 14 পাবে হচ্ছে সন, আর ডটার পাবে হচ্ছে 36 ভাগের 7। এখন আমরা এটাকে রূপান্তর করতে পারি। 3 বার 36, 3 তারিখটা 9, আর এটা হচ্ছে আপনার এই যে 12 ভাগের 2 টাকে 36, এটাকে আমরা কি করলাম? 3 দুগুণ 100। দেখেন টোটাল আমরা যোগ করতেছি কিভাবে। টোটাল ইকুয়াল টু 36, প্রথমে আসছে 9 প্লাস 6 প্লাস 14 প্লাস 7 ইকুয়াল টু 36, 21, 21 আর 6 কত? 21 আর 9 হচ্ছে 30, 30 আর 6 36। এই যে এখন দেখছেন অঙ্কটা পুরোটাই মিলে গেছে। ম্যাথ মানেই ঝামেলা। হ্যাঁ ভাইয়া, ম্যাথ মানেই ঝামেলা। তাহলে দেখেন, হাজব্যান্ড, মাদার, সন, ডটার, মৃত ব্যক্তির পরার সম্পত্তিটাকে আমরা টোটাল কয় ভাগ করবো? 6 ভাগ করবো। 6 ভাগ থেকে সরি 6 ভাগ না, 36 ভাগ করবো। 36 ভাগের 9 ভাগ পাবে হাজব্যান্ড, 36 ভাগের 6 ভাগ পাবে মাদার, 36 ভাগের 14 ভাগ পাবে সন, আর 36 ভাগের 7 ভাগ পাবে ডটার। এই যে দেখেন এখানে 2:1 সবকিছু মিলছে কিনা দেখবেন, সবকিছু কি হয়ে গেছে? মিলে গেছে। আপনাদের কাছে এই প্রবলেমটা বুঝাচ্ছে কিনা একটু জানান তো। অনেকে তো চলে যাচ্ছেন, এই ম্যাথ গুলো তো প্রবলেম গুলো বুঝতে হবে, না বুঝলে তো সমস্যা। আমি আছি, আরেকটা কে আছে আমি দেখি একটু। আমার সাথে ক্লাসে আরেকজন কে আছেন, আপনি কি বুঝতে পেরেছেন? আমার মনে হচ্ছে রাকিবই আছে। তাহলে আমরা আরেকটা ম্যাথ করব। এটা একটা জুডিশিয়ারির ম্যাথ করলাম, এরপর আমরা আরেকটা ম্যাথ করব, এবং এই ম্যাথটা করার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ক্লাস উইদিন শর্ট টাইম শেষ করে দিব আর কি। যদি কারো প্রয়োজন হয় বা পরবর্তীতেও দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আগামীকাল হচ্ছে আমরা রিভিউ ক্লাসের মাধ্যমে আমাদের পুরো ক্লাসটা শেষ করে দিব। এই ম্যাথটা মোটামুটি ইজি আছে, মোটামুটি ইজি আছে। হ্যাঁ, ম্যাথটা ইজি। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এগুলো এক একটা টেকনিক, মানে আপনাকে যে প্রশ্ন করার সময় আউল রদ সবকিছু একসাথে মিলে দিবে তেমন না ব্যাপারটা। আপনাকে আপনার বাকি থাকলে আপনার এরকম জেনারেল ম্যাথ আসতে পারে, আর অন্য যদি কোনো একটা আউলের ম্যাথ দিতে পারে, অথবা আপনাকে হচ্ছে রদের ম্যাথ দিতে পারে, অথবা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনের ম্যাথ দিতে পারে। যেরকমই দেখ না কেন, তখন হচ্ছে আপনি যখন ফ্র্যাকশন গুলো ঠিক করবেন তখনই আপনি বুঝে ফেলতে পারবেন এটা কি আউল হয়েছে নাকি রদ হয়েছে। যদি আউল রদ না হয় তাহলে এখন যেভাবে আমি করে দিলাম খুব সহজে আপনি সেভাবে করে ফেললেন। যদি আউলের ম্যাথ আসে তখন আপনি সেভাবে আউল করতে হবে, যদি রদের ম্যাথ আসে তখন ওই যে বিস্তারিত প্রসেস গুলোর মধ্যে যেতে হবে। স্যার এমএফএলও অনুযায়ী ডিসিজড প্রপার্টি সন্স ডটার এটার বাবাকে রিপ্রেজেন্ট করে, বাট যদি একজন প্রিডিসিজড সন্স ডটার থাকে তাহলে সে একজন সনের প্রপার্টি পাবে তার বাবার অংশ হিসেবে। ইয়েস, এক কথায় উত্তর হচ্ছে ইয়েস। অর্থাৎ প্রিডিসিজড সনের সন তার বাবা যতটুকু পেত সেই অংশটাই পাবে যদি একজন হয়। যদি দুজন হয় তাহলে তার বাবা যেটা পেত সেটা তারা দুজন কি করে নিবে? ভাগ করে নিবে। পার হেড পাবে না, বাবা যতটুকু পাবে সেটাই তারা কি করে নিবে? ভাগ করে নিবে। একজন হলে সে পুরোটা নিয়ে নিবে, যদি দুজন হয় তাহলে সে। আচ্ছা, এখন আমরা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনের মধ্যে চলে যাই, সেটা একটু আপনাদেরকে পড়িয়ে দিই, কারণ আমরা যত দেরি করব তত সমস্যা। ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশনটা একটু পড়ে ফেলি। ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনটা হচ্ছে সেকশন 4 অফ এমএফএলও 1961।
মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্সের সেকশন 4 এর মধ্যে বলতেছে যখন মৃত ব্যক্তির কোন ছেলে অথবা সন্তান ওই ব্যক্তি মারা যাওয়ার আগেই মারা যাবে, যেমন নাকি এক্স, তার ছেলে হচ্ছে দুইটা ওয়াই এন্ড জেড, এবং জেড এর সন্তান হচ্ছে এ এবং বি। এগুলো কি দেখা যাচ্ছে? আশা করি দেখা যায়। দাদা, বাবা, নাতি, আরেকজন হচ্ছে এস, মেয়ে, সি, ডি। এই যে একটু খেয়াল করেন, যখন কোন একজন ব্যক্তি মারা যাচ্ছে, অর্থাৎ যার প্রপার্টিটাকে ভাগ বন্টন করা হবে, সে মারা যাওয়ার পূর্বেই যদি তার কোন একটা ছেলে মারা যায় অথবা তার মেয়ে মারা যায়, যেমন এই কেসের মধ্যে দেখেন জেড মারা গেছে এবং জেডের যদি সন্তান থাকে এ এবং বি, তাহলে মুসলিম শরীয়ত আইনের মধ্যে বলতেছে এ এবং বি নাতি প্রপার্টি পাবে না। অর্থাৎ যার মাধ্যমে প্রপার্টিটা পাওয়া যাইতো সে যদি মারা যায়, তাহলে যারা প্রপার্টি পায় তারা প্রপার্টি পাবে না। দাদা বেঁচে আছে, দাদা মারা যাওয়ার পূর্বে বাবা মারা গেছে, তাহলে নাতিরা তার দাদা থেকে প্রপার্টি পাবে না। এটা হচ্ছে মুসলিম আইন মোতাবেক। অথবা এভাবেও বলতে পারেন, মা মারা গেছে, মা থাকলে তো নানা থেকে প্রপার্টি পাইতো, এখন নানার পূর্বে যদি মা মারা যায় তাহলে নানা থেকে নাতিরা সম্পত্তি পাবে না। এটা হচ্ছে মুসলিম আইন। কিন্তু সেকশন 4 অফ মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 মোতাবেক যদি নাতিরা তাদের দাদা অথবা নানার পূর্বে তাদের মা অথবা বাবা মারা যায়, তাহলে তারা বর্তমানে সম্পত্তি পাবে। এবং তারা কতটুকু সম্পত্তি পাবে? তাদের বাবা অথবা তাদের মা যতটুকু অংশ পেত সেই অংশটাই তারা পাবে। যেমন এখানে জেড এক্স, কথা ধরেন এখানে দাদা মারা গেছে, তাহলে 2:1 হিসাব করলে এখানে ও পাবে 2, ও হবে 2, ও হচ্ছে ও পাবে 1, অর্থাৎ টোটাল সম্পত্তিটাকে 5 ভাগ করা হবে। 5 ভাগ থেকে 2 ভাগ পাবে হচ্ছে মিস্টার ওয়াই, 2 ভাগ পাবে হচ্ছে মিস্টার জেড, 1 ভাগ পাবে হচ্ছে মিসেস এস। তো এখন জেড ও মারা গেছে, এস ও মারা গেছে, অথবা একজন মারা গেছে আর কি, এস বাঁচিয়েছে, জেড বাঁচিয়েছে। তো জেড মারা গেছে, জেড মারা যাওয়ার পরে তার যে অংশ 2 ভাগ, এই দুই ভাগটা মিস্টার এ এবং মিস্টার বি পার স্ট্রাইক কি করে নিবে? ভাগ করে নিবে, অর্থাৎ 2 থেকে 1 পাবে এ, 1 পাবে বি। এরপরে যদি মেয়ে মারা যায়, কথা মৃত দাদার মেয়ে এস, এস মারা গেছে, এস 1 পাইতো, এখন এই একটাকে মিসেস এস এর মেয়ে সি এবং ডি পার স্ট্রাইক কি করে নিবে? ভাগ করে নিবে। এখানে তখন ছেলে এবং মেয়ে আবার আলাদা করে কি করা হবে না? ভাগ করা হবে না। একটু কঠিন লাগে আমার, আসলে কঠিন লাগার কথা। স্যার যদি জেটের অনলি একটাই মেয়ে থাকতো, জেটের যদি অনলি একটাই মেয়ে থাকতো, তাহলে জেটের পুরাটাই 3 ভাগ পেয়ে যেত। 3 ভাগ কই? জেটের অংশ হচ্ছে 2, জেটের অংশ হচ্ছে কতটুকু? 2, এই 2 পুরোটাই হচ্ছে জেটের মেয়ে তখন পেয়ে যেত, জেটের মেয়ে তখন পুরোটাই পেয়ে যেত। এখন যেহেতু এতটুকুই, এখানে এতটুকুই, এর বাইরে কিছু নেই। এটাই হচ্ছে আপনার মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্সের সেকশন 4 এর মধ্যে যে কথাটা বলা আছে সেটা। অর্থাৎ যে ব্যক্তি থেকে এই সম্পত্তি পাচ্ছে তার পূর্বেই যদি যাদের মাধ্যমে সম্পত্তি পাইতো তারা মারা যায়, উদাহরণস্বরূপ দাদা বেঁচে আছে, বাবা মারা গেছে, তাহলে মুসলিম আইন মোতাবেক নাতিরা দাদা থেকে প্রপার্টি পাবে না। কিন্তু সেকশন 4 অফ মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 মোতাবেক বর্তমানে বাবা যদি দাদার পূর্বেও মারা যায়, তাহলে নাতিরা দাদার থেকে প্রপার্টি পাবে। কতটুকু পাবে? তার বাবা বেঁচে থাকলে যে অংশটা পেত, নাতিরা সংখ্যা যতজন হোক না কেন তারা সেই অংশটাই পাবে। বাবা যদি দাদা থেকে 2 টাকা পায় এবং ছেলে যদি নাতি যদি একজন হয়, তাহলে সে পুরো 2 টাকাটা নিয়ে নেবে। নাতি যদি 2 জন হয়, তাহলে বাবার যে 2 টাকা তারা সেটা 1 টাকা ভাগ করে নিবে। অথবা যদি বাবা না হয়ে যদি মা হয়, তাহলে মায়ের পূর্বে, নানার পূর্বে যদি মা মারা যায়, তাহলে মা যে অংশটা পেত, যেমন নাকি মা 1 টাকা পায় উদাহরণস্বরূপ, তাহলে সেই 1 টাকাটা ওই নাতি বা নাতনি নিয়ে নিবে। মায়ের যদি অংশটা 2 হয়, যেমন নাকি 2 টাকা পাইছে মা নানা থেকে 2 টাকা পাইছে, তাহলে
ওই ছেলে মেয়েরা নাতি নাতনিরা যদি 2 জন হয় তাহলে তারা 1 টাকা ছেলে নিবে 1 টাকা মেয়ে নিবে, এখানে 2:1 চলবে না। এই ক্ষেত্রে অর্থাৎ সেকশন এই ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে নাতি পুতি যারা প্রপার্টি নিবে তাদের সেখানে 2:1 এর রুল চলবে না, বরং তাদের বাবা অথবা তাদের মা তাদের ক্ষেত্রে আবার দাদার থেকে প্রপার্টি নেওয়ার সময় ওই 2:1 রুল অনুযায়ী তারা যে অংশটা পাবে শুধু সেটাকে তারা কি করে নিবে, যে ভাগ করে নিবে। নাতি নাতনি ইকুয়াল পাই, ইয়েস। নাতি নাতনি কিভাবে ইকুয়াল, দুজনই কি সমান অংশে দেওয়া হবে? জি, এটা হচ্ছে এই রুলের একটা সিস্টেম। এই যে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনের একটা সিস্টেম হচ্ছে নাতি নাতনি তাদের বাবা মার অনুপস্থিতিতে যেহেতু তাদের থেকে প্রপার্টি পাচ্ছে, এখানে 2:1 রুল চলবে না, বরং তারা তাদের বাবা যতটুকু পেত সেটাকে তারা তাদের মাতা হিসেবে কি করে নিবে, ভাগ করে নিবে। অথবা যদি তাদের নানা থেকে যে অংশটা পেত সেটা তারা ছেলে হোক মেয়ে হোক তারা সেটাকে সমান ভাগে কি করে নিবে, ভাগ করে নিবে। তখন 2:1 রুল অ্যাপ্লাই হবে না। কিন্তু তাদের বাবা এবং মা তাদের দাদা থেকে প্রপার্টি পাওয়ার হিসাবটা করার সময় সেখানে আবার 2:1 রুলটা চলবে। অর্থাৎ দাদা বাবা নাতি এই বাবাদের ক্ষেত্রে 2:1 রুল চলবে, কিন্তু নাতিদের ক্ষেত্রে ভাগ করার সময় 2:1 রুলটা চলবে না। আপনারা এই রুলটা জানতেন কিনা জানি না, যদি না জানেন তাহলে আমার মনে হয় এই আলোচনার মাধ্যমে ক্লিয়ার হওয়ার কথা। এটাই হচ্ছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন। সেকশন 4টাকে আমি সরাসরি আপনাদের কাছে এখানে বলে দিলাম। আচ্ছা, এখন আমরা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনটা পড়লাম, ঠিক আছে, কিন্তু ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনের একটা উদাহরণ তো আপনাদেরকে হাতে কলমে দেখানো দরকার বলে আমি মনে করি। সেজন্য একটা ম্যাথ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন। খেয়াল করে দেখবেন, যেমন নাকি প্রিডিসিস্ট সন আছে, ডটার আছে। যেমন মিস্টার এক্স ফাদার আছে, ফাদারের পরে হচ্ছে মানে সন প্রিডিসিস্ট এগুলো আগে মারা গেছে, আরেকটা হচ্ছে এদিকে প্রিডিসিস্ট সন নাম্বার হচ্ছে 2, এটা হচ্ছে 1। এখন এদের আবার ছেলে মেয়ে আছে কয়টা করে, এই যে ধরেন 1 2 3, ডটার 1 ডটার 2, এরপর হচ্ছে ডটার 3, এরপর হচ্ছে এদের আছে কয়টা, দুইটা, সন 1 সন 2। এই যে এখন ধরেন বাবা মৃত ব্যক্তির থেকে তার প্রপার্টি যতটুকু পাবে কত কথা ধরেন 5 টাকা পাবে, 5। তো এই 5 টাকা থেকে এই সন 1 এবং সন, আচ্ছা 6 টাকা হিসাব করে দিই সহজের জন্য, 6 টাকা। এই 6 টাকা থেকে সন 1 পাবে কত টাকা, 3 টাকা, সন 2 পাবে কতটুকু, 3 টাকা। তো এরা হচ্ছে মৃত, এরা কি মারা গেছে, মারা, এরা হচ্ছে মৃত, এরা হচ্ছে মৃত। এই সেকশন 4 মোতাবেক বাবা যে এ পাইতো সন 1 পাইতো 3, এই সন 1 পাইতো 3। এখন এই 3 এর মধ্যে বেঁচে আছে কে, ডটার 1 ডটার 2 ডটার 3। তাহলে তারা পার হেড কি করে নিবে, ডটার 1 নিবে 1 টাকা, ডটার 2 নিবে 1 টাকা, ডটার 3 নিবে 1 টাকা। অর্থাৎ তাদের বাবার অংশটা তারা সমানভাবে কি করে নিবে, ভাগ করে নিবে। এরপরে সন 2 এর দুইজন ছেলে আছে, সন 1 সন 2, তারা 3 টাকাটাকে ভাগ করে নিবে কিভাবে, 1/5, আরেকজন নিবে 1/5। এটাই হচ্ছে আপনার ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনের কেস। এখন আমরা সরাসরি একটা কি করি, ম্যাথ করি, প্রিডিসিস্ট সনের একটা সরাসরি ম্যাথ করি। আপনারা একটু খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ। আপনারা যদি খেয়াল না করেন তাহলে এগুলো করতে আপনাদের অনেক কঠিন হয়ে যাবে, অনেক প্রবলেম হয়ে যাবে। দেখেন, এক মৃত ব্যক্তির সন আছে, এরপর হচ্ছে ডটার আছে, DAUGHTER ডটার আছে, আরেকজন হচ্ছে সন্স, সন্স মানে এ হচ্ছে প্রিডিসিস্ট আর কি, এ মারা গেছে, CESED প্রিডিসিস্ট, অর্থাৎ আমি লিখে দিচ্ছি মৃত। মৃত ব্যক্তি এক্স মারা গেছে, এক্স এর একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আরেকটা হচ্ছে নাতি আছে, নাতি আছে, একটা নাতি আছে, কি আছে, একটা নাতি আছে। তাহলে এখন বলতেছে ডিস্ট্রিবিউট দ্য প্রপার্টি অ্যামং দিস। এটা হচ্ছে বিজেএস এর প্রশ্ন, বিজেএস এর প্রশ্ন কতটা 14 বিজেএস এর মধ্যে এই প্রশ্নটা আসছে। আমি সরাসরি জুডিশিয়াল প্রশ্ন আপনাদেরকে সলভ করে দেখাচ্ছি। তো এখন আমরা কিভাবে করব, তাহলে আমরা বুঝতেছি যে সন এবং ডটার যখন একসাথে মিলে আসে তখন তারা কি হয়ে যায়, আসাবা হয়ে যায়,
প্রপার্টি 2:1 হিসেবে কি করা হবে, ভাগ করা হবে। প্রপার্টি কি হিসেবে ভাগ করা হবে, 2:1 হিসেবে ভাগ করা হবে। দেখেন আমি কিভাবে করতেছি, প্রথমে লিখবো টোটাল প্রপার্টি ইকুয়াল টু 1, কমন ডিনোমিনেটর ইকুয়াল টু আমরা কত ধরলাম, 6 ধরলাম। কমন ডিনোমিনেটর আমরা কত ধরলাম, 6 ধরলাম। এরপরে আমরা লিখবো, এগুলো কিন্তু আপনারা লিখেন, আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো লিখেন। এখন আমরা রিজনিংটা লিখবো, এই যে সন উইল গেট ডাবল শেয়ার অফ এ DAUGSTR, অর্থাৎ ছেলে মেয়ের কি পাবে, ছেলে মেয়ের ডাবল প্রপার্টি পাবে। এই ম্যাথটা করার সময় আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা কি, এখানে কিন্তু সন একজন, এখানে কিন্তু আরেকটা সন আছে যে মারা গেছে। আপনি যখন ম্যাথ করবেন এই সনস অর্থাৎ নাতিও এই তার বাবার মতো করে এখানে সন 2 সন আপনাদেরকে কি করে ফেলতে হবে, হিসাব করে ফেলতে হবে। আচ্ছা, এখানে প্রশ্নের মধ্যে একটা প্রিডিসিস ডটারের কথা বলা হয়েছে, এই যে সন অফ প্রিডিসিস ডটার, এটা সন না, এটা হচ্ছে ডটার। সন ডটার 1, আরেকটা ডটারের সন্তান অর্থাৎ নাতি আর কি, নাতি আছে এখানে, এটাও হচ্ছে আরেকটা ডটারের ছেলে। তো এখন দেখেন পুরো প্রপার্টিটাকে আসা বা 2:1 হিসেবে আমরা ভাগ করা হবে। তার মানে যদি আমরা হিসাব করি তাহলে 6, আমরা কমন ডিনোমিনেটর ধরেছিলাম 6, তাহলে 6 এর মধ্যে ডাবল শেয়ার কতটুকু, 6/4, আর সিঙ্গেল শেয়ার কতটুকু, 6/2। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে ভাই আপনি এটা কিভাবে পেয়েছেন, এখানে 6/4 নিয়ে আসছেন, এখানে 6/2 নিয়ে আসছেন। সেটা হচ্ছে এরকম, ছেলে যেহেতু একটা সে কি পায়, ডাবল পাই, এবং তার ডাবল হচ্ছে কার ডাবল, মেয়েদের ডাবল, অর্থাৎ মেয়েরা যদি 1 শেয়ার পায়, মেয়েদের 1 শেয়ারের ডাবল হচ্ছে কতটুকু, এই যে ছেলে পাবে। তো এখন 6টাকে যদি আমরা কি করি, 3টে শেয়ার করি, তাহলে 6/2, আরটা হচ্ছে 6/2, এই 6/2 পাবে হচ্ছে সন 1, আর এই 6/2 পাবে এই ডটার 1 এবং ডটার সে যে নাতি আছে সে। কিভাবে, এই 6/2টাকে আবার কি করা হবে, 2 ভাগ করা হবে, 6/1 আরেকটা হবে 6/1। এই 6/1 পাবে হচ্ছে জীবিত যে ডটার আছে সে, আর এই 6/1 পাবে হচ্ছে এই যে ডটার নাম্বার 2 যেটা মারা গেছে সেটা যে জীবিত ছেলে আছে সে হচ্ছে সেই প্রপার্টিটা পাবে। আপনাদের কাছে ক্লিয়ার কিনা, একজন ব্যক্তি মারা গেছে, তার একটা ছেলে আছে, 2টা মেয়ে আছে, 2টা মেয়ের মধ্যে একটা মেয়ে জীবিত, আরেকটা মেয়ে মারা গেছে কিন্তু তার একটা ছেলে আছে। তাহলে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন মোতাবেক এই ছেলে বা নাতি সে কিভাবে প্রপার্টি পাবে, তার মায়ের অংশটা সে পাবে। এখন দেখেন কিভাবে করছি, আমরা রুল বলছি যে কি, সন উইল গেট ডাবল শেয়ার অফ এ ডটার, ছেলে তার মেয়ের ডাবল শেয়ার পাবে। এখন আমরা কমন ডিনোমিনেটর ধরেছিলাম 6, তাহলে 6টার মধ্যে যদি আমরা 3টা ভাগ করি, 6/2, 6/2, 6/2, এগুলো হচ্ছে আমরা এমনি প্রপার্টিটাকে ভাগ করছি, কারণ এখানে আমরা 3 জনের অংশ পাচ্ছি, সন ডটার ডটার। তো এই যে একজন সন কিভাবে মেয়ের ডাবল শেয়ার পাবে, এই যে মেয়ের ডাবল শেয়ার 6/2, 6/2, 2টা কে নিয়ে নিছে, ছেলে নিয়ে নিছে, আর একটা বাকি আছে সেটা হচ্ছে 6/2, এই 6/2টা পাবে কে, এই ডটাররা। ডটার যেহেতু একজন, ওরা যেহেতু 2 জন, 1 into 1 equal to 1, আরেকটা হচ্ছে 1 into 1 equal to 1, অর্থাৎ 2টা এক আর কি। তাহলে আমরা এই 6/1 বানালাম, 6/1 একটা পেলো হচ্ছে ডটার 1, আর 6/1 আরেকটা পেলো হচ্ছে ডটার নাম্বার 2 এর যে মারা যাওয়ার পরে তার যে ছেলে আছে সে।
এগুলো আপনাদের কাছে ক্লিয়ার কিনা এগুলো একটু আমাকে বলেন তো। যদি ফার্স্ট টাইম ক্লিয়ার না হয় তাহলে সমস্যা নাই, যদি বুঝেন কিভাবে করতে হয় সেটা যদি বুঝেন তাহলেই এনাফ। এটা হচ্ছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন আর কি। এখানে ডটারের ছেলে অর্থাৎ নাতি তার মাকে রিপ্রেজেন্ট করে তার দাদা থেকে মিস্টার এক্স থেকে কি পেয়েছে, প্রপার্টি পেয়েছে। একটু কঠিন লাগবে আপনাদের, আমি জানি এগুলো একটু কঠিন, এগুলো হচ্ছে কঠিন। এই কঠিনকে আপনাদেরকে জয় করতে হবে, এই কঠিন আপনাদেরকে জয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসের মধ্যে হালকা হালকা, আচ্ছা সমস্যা নাই, হালকা হালকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের মধ্যে আমরা ডক্ট্রিন অফ আউল নিয়ে আলোচনা করেছি, ডক্ট্রিন অফ রাত নিয়ে আলোচনা করেছি, এরপরে জুডিশিয়ারির 2-3টা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করেছি। আর আজকে এর মাধ্যমে হচ্ছে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনেক আলোচনা হয়ে গেছে, আমরা আগামীকাল ওভারভিউ ক্লাস নিব। এই ওভারভিউ ক্লাসের মধ্যে আমি আরো 2টা ম্যাথ আপনাদেরকে সলভ করাবো, একটা জুডিশিয়ারির আর একটা হচ্ছে একাডেমিক। সেগুলা এগুলার চাইতে আরেকটু উন্নত ভার্সন, সেগুলো এগুলার চাইতে আরেকটু কঠিন হবে। আপনারা সেভাবে একটু প্রিপেয়ার থাকবেন। আপনারা খাতা কলম নিয়ে, সেলিনার একটা বই আছে মুসলিম ল বাই সেলিনা, সেলিনার বইয়ের মধ্যে কতগুলো ম্যাথ আছে, সেই ম্যাথগুলো সলিউশন সহ করা আছে। আপনারা সেগুলা বসে বসে খাতা কলমের মাধ্যমে প্রবলেমগুলো সলভ করবেন, এবং সলভ করার সময় এই ক্লাস থেকে আপনারা দরকার হলে হেল্প নিতে পারেন। আপনারা একবার না বুঝলে আরেকবার আপনারা কি করবেন, সেগুলো রিভিউ বা রিপিট করে করে পড়বেন। আশা করি আপনাদের কাছে ম্যাথগুলো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা আমি আপনাদেরকে সলিউশন বলে দিই, সেটা হচ্ছে কোন একটা ম্যাথ করার সময় যদি আপনারা মানে করার পরে যদি আপনাদের খাতা কলমে না মিলে, তাহলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। সেই ইনবক্স উইদিন শর্ট টাইম, এই উইকের মধ্যে যদি করা হয় তাহলে আমি আপনাদেরকে সেটার উত্তর দিব। কারণ আমারও সামনে পরীক্ষা আছে, সেজন্য আমিও একটু ব্যস্ত হয়ে যাব, সেজন্য আপনাদেরকে সময় দিচ্ছি। এই সপ্তাহের মধ্যে যদি কেউ আমাকে ইনবক্সে করে একটা ইনহেরিটেন্সের ম্যাথ আপনি করার পরে মিলাতে পারছেন না, তাহলে যদি জানান, তাহলে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। স্যার ডটার 1/6 হলে সন 6/2 পাওয়ার কথা? ইয়েস ইয়েস, ছেলে যেহেতু মেয়ের ডাবল পাই, আমরা কিন্তু ডটার দুইটা ডটার, একটা যদি ডটার একজন হইতো তাহলে সে 6/2 পুরোটাই পেয়ে যেত। কিন্তু যেহেতু ডটার দুইটা, 1 নাম্বার ডটার ওই 6/2 1 ভাগ অর্থাৎ 6/1 পেয়েছে, আর একটা ডটার যে মারা গেছে তার 6/1 ওই মৃত ডটারের ছেলে পেয়েছে। আপনি তো সনকে 6/4 দিয়ে দিয়েছেন, কারণ দিয়ে দিছে হচ্ছে সে কার ডাবল পাবে, মেয়েদের ডাবল পাবে, একজন মেয়ের ডাবল শেয়ার পাবে। এখানে একজন মেয়ে হচ্ছে কতটুকু পাইতো, 6/2 পাইতো, সেজন্য আমরা তাদেরকে সেভাবেই দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আগামীকাল হচ্ছে আমরা মোস্ট প্রবাবলি জোহরের পরে আমাদের যে ওভারভিউ পুরা মানে মুসলিম ল কোর্সে আমরা যতগুলো ক্লাস করেছি সেগুলোর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা রেডি রাখবেন এবং ক্লাসে করবেন। আমি আপনাদেরকে সেটা রিপ্লাই দেওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। আর কালকের মধ্যেই হয়তো আমাদের ক্লাস শেষ হতে যাচ্ছে। এর পরেও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আমাকে ইনবক্স করবেন। আমি ইনবক্সের মধ্যে আমার যতটুকু সাধ্য রয়েছে আমি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম।